শায়লা আস্তে করে বলে, ফাহাদ আমিও অনুতপ্ত। কিন্তু ফাহাদ সাহেব শুনেন না, ওনার কথা স্পষ্ট ভাষায় বলে দেয়। তোমাকে এই বাসায় আর দেখতে চাই না। আয়না নিশ্চয় ঘুমানোর ভান ধরেছিল। সমুদ্র সরতেই এখন এখান থেকে পালানোর চেষ্টা করছে। হাসপাতাল থেকে বের হওয়া সম্ভব না ওর পক্ষে, কিন্তু এই অবস্থায়ও গেল কোথায়? যদি লুকিয়ে হাসপাতালের বাউন্ডারি ক্রস করে? এই মেন্টাল সিচুয়েশনে নিজের বাসার ঠিকানা নাম্বার কিছুই তো বলতে পারবে না। সমুদ্রের গা বেয়ে হিমশীতল ভয় বয়ে যায়। সে ঢোক গিলে কেবিন ছেড়ে বের হয়। কোথায় যাবে ও? সিসিটিভি ফুটেজ দেখতে বলবে? এত অল্প সময়ের মধ্যে কোথায় যেতে পারে ও? সমুদ্র কেবিন ছেড়ে বেরিয়ে ডান দিকে ঘুরে পুরো করিডোর খুঁজে দেখে, কোথাও নেই আয়না। পেশেন্ট গাউন দেখে ওকে অবশ্যই থামানোর কথা। করিডোর থেকে বেরিয়ে সামনে যাবে এমন সময় আয়নার কণ্ঠস্বর ভেসে আসে। সমুদ্র পেছনে ঘুরতেই দেখলো বারান্দায় দাঁড়িয়ে আছে পাশেই একজন নার্স। সমুদ্র ছুটে যায় ওর কাছে। আয়না ওকে দেখে মুচকি হাসি দিল। ওর ওই হাসি দেখলে কে বলবে ওর অসুখ? কি মিষ্টি হাসি হাসে তার আয়না। তাকে কেন লক্ষ্য করেনি সে? ডক্টর সাহেব, আপনি এখানে? সমুদ্র ওকে দেখে অন্তর অব্দি ঠান্ডা হয়ে আসে। সে বলে, তোমার চেক আপ করতে হবে, আসো জলদি আসো। হাঁটার সময় আয়না টলছিল, ওকে ধরে নিয়ে যায় কেবিনে। এরপর বেডে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলায়। আয়না এবারে সত্যি ঘুমিয়ে যায়। টানা 3 দিন পর আজও ঘুমালো। ওর ভারী নিঃশ্বাসের শব্দে সমুদ্রে আরাম পায় বেশ। রাত বাড়ে, আয়নার ঘুম গভীর হয়। 12টার পর সমুদ্রের চোখ বুজে আসে। সোফাতেই হেলান দিয়েও চোখ বন্ধ করে। কখন ঘুমিয়ে গিয়েছিল কে জানে। কিসের যেন আওয়াজে ওর ঘুম ভাঙে। ঘুম ছুটতেই তার চোখের সামনে ভয়ঙ্কর দৃশ্য। আয়না ক্যানোলা লাগানো হাতটায় ফল কাটা ছুরি দিয়ে নিজের হাতে আঘাত দিচ্ছে। রক্ত বেরিয়ে গড়িয়ে পরত যাচ্ছে। সমুদ্র দ্রুত উঠে দাঁড়িয়ে আয়নার দিকে ছুটে চাকু ফেলে দিয়ে চিৎকার দিয়ে বলে, আয়না, তুমি সব কি করছো? ব্যথা পাচ্ছ না? আয়না হাত দিয়ে ক্ষতপ্রাপ্ত স্থান খুঁটে বলে। চুলকাচ্ছে। ব্যান্ডেজ টেনে খুলতে ধরলে সমুদ্র বাধা দিয়ে খুব যত্ন করে নতুন ব্যান্ডেজ এনে লাগিয়ে দেয়। ক্ষতস্থানে মলম স্যাবলন দিয়ে পরিষ্কার করে তুলা দিয়ে আস্তে করে ক্ষতস্থানের আশেপাশে মালিশ করে, যেন ইচিং না করে। একটু চোখ বুজে এসেছিল, তাতেই কি হতে যাচ্ছিল? সে জাগ্রত না হলে বুঝি আরও কি দুর্ঘটনা ঘটত? সমুদ্র চিন্তায় মগ্ন ছিল। এমন সময় আয়না ওর হাত দিয়ে সমুদ্রের গলা চেপে ধরে। সমুদ্র স্তব্ধ হয়ে যায়। নিঃশ্বাস আটকে আসতে থাকে। তোমাকে যে আমি মেরে ফেলবো। আয়নার করা আক্রমণে তোপ সামলাতে না পেরে ব্যালেন্স হারা হয়ে একটু কাত হয়ে সোফায় পড়ে সমুদ্র। দুইজন মানুষের ভর একসাথে সোফায় পড়তে বিকট আওয়াজ হয়। আয়না ওর গলা চেপে রেখেছে, তবে এখন এত শক্তি প্রয়োগ করেনি। চোখ মুখ লাল হয়ে আসছে মেয়েটার। সমুদ্রের সময় লাগে না ওর হাত সরিয়ে নিতে, কিন্তু আয়না ধস্তাধস্তি করে। ওকে নিয়ে সোফায় কাত হয়ে শুয়ে পড়ে। আয়নার আক্রমণাত্মক আচরণ লাঘব পেল যেন। হয়তো নার্ভ রিল্যাক্সেশন মেডিসিন কাজ করছে। ও চুপটি করে সমুদ্রের গায়ের সঙ্গে লেগে থাকে। নিজ থেকে চোখ বুজে ফেলে। সমুদ্র নড়ে না একদম। ওকে বুকে নিয়ে কাত হয়ে থাকে। দুদণ্ড সেভাবে থাকতেই কোমর লেগে যায়, তাও অভিযোগ নেই তার। এভাবে যদি আয়না চুপটি করে ঘুমায়, সে সারা রাত কাত হয়ে থাকতেও রাজি। সারা শরীর টান টান লাগায়। সমুদ্র সামান্য নড়তেই আয়না চোখ খুলে ফেলে। ও হালকা হাসলে আয়না বলে, সমুদ্র কোথায়? ও কি চলে গেছে? সমুদ্রের প্রশ্নটা শোনা মাত্রই খুব যন্ত্রণা হলো, নিজের জন্য করুণা হলো বেজায়। সে বলে, তুমি ঘুমাও, তুমি ঘুমালে সমুদ্র সকালে আসবে, আর না ঘুমালে ওকে আমরা এখানে আসতে দিব না। আয়না হকচকিয়ে উঠে বলে, কেন আসতে দিবেন না? ওকে এক্ষুনি আসতে বলুন। আর কত বাইরে থাকবে? তুমি ঘুমাও আয়না, তুমি ঘুমাও, ও সকালে চলে আসবে। সে আয়নাকে নিজের বুকের মধ্যেই নিয়ে শুয়ে থাকে। বেশি একটা নড়ে না। নড়লে আয়না চোখ খুলে তাকিয়ে থাকছে। সারা শরীর ব্যথায় জমে আসলেও সে নড়চড় করে না। আয়নার ঘুমের ব্যাঘাত ঘটায় না। এখন সত্যি আয়না ঘুমাচ্ছে, তাকে পরখ করছে সমুদ্র। হয়তো সারা রাতি আয়নাকে এভাবে চোখের সামনে পরখ করতে থাকবে সে। আয়নার নাক ডাকার শব্দ পাওয়া যাচ্ছে। সমুদ্রের নিজেরও খুব ক্লান্ত লাগে, ঘুমাতে মন চায়, কিন্তু চোখ বন্ধ করে শান্তি মেলে না। দুটো চোখের পাতা 1 সেকেন্ডের জন্য বন্ধ করে না সে। আয়না একটানা প্রায় অনেকক্ষণ সমুদ্রের বুকে মাথা রেখে ঘুমায়। সকালের দিকে আয়নাকে বেডের উপর আস্তে করে শুইয়ে দেয়। বেডে শুইয়ে দেওয়ার 10 মিনিটের মধ্যে ওর ঘুম ভাঙে। তখন সকাল 7টা বাজছিল। সমুদ্রের চেহারা দেখে যে কারো মায়া হবে। নির্ঘুম রজনী পার করে ও যেন একদিনে কাহিল হয়ে গেছে। আয়না চোখ খুলে ওর দিকে তাকালো। এরপর রিনরিনে সুরে বলে, সমুদ্র, আপনি অ্যাপ্রন কেন পরে আছেন? আয়নাকে এহেন কথা বলতে শুনে সমুদ্র আনন্দে আত্মহারা হয়। নিজের কানকে বিশ্বাস করতে পারে না। নিজের অনুভূতি সামলে ধাতস্থ হতে সময় নেয়। আয়না পুনরায় প্রশ্ন করে, আপনি কেন অ্যাপ্রন পরে আছেন? সমুদ্রের সঙ্গে সঙ্গে অ্যাপ্রন খুলে ফেলে দিয়েও সামনে এসে দাঁড়ালো। কি বলবে ভেবে পাচ্ছে না। আয়না সত্যিই তাকে চিনতে পারছে নাকি সে ভুল দেখছে। আয়না তবে সুস্থ হয়ে গেল। তার চোখে জল এসে চিকচিক করতে থাকে। সে চোখের জল মুছতে থাকে। সে চুপ করে কেবল আয়নাকেই দেখে যায়। আয়না পুনরায় চোখ বন্ধ করে, কিন্তু একটু পরেই যখন নার্স এলো,
নার্সকে দেখে আয়না আবারও আগের মতো চিল্লাপাল্লা শুরু করে দেয়, রুদ্রমূর্তি ধারণ করে। পারলে নার্সকে অ্যাটাক করবে। ও বারবার বলতে থাকে, আমার কি হয়েছে? কেন নার্স আসবে? সে সুস্থ থাকলে নার্স কেন? সমুদ্র ওকে ধরে রেখে শান্ত করার চেষ্টা চালায়। মেয়েটা রেগে গেছে, নাকের ডগায় ঘাম জমে যাচ্ছে। সমুদ্র ওর ঘাম মুছে দিয়ে বলে, তুমি একটু অসুস্থ, এই জন্য হাসপাতালে এসেছে। নার্স ওষুধ দিতে এসছে। তুমি এমন করো না আয়না, নার্সকে ওনার কাজ করতে দাও। কিন্তু আয়নার কেন যেন এখন নার্সকে সহ্য হচ্ছে না। কোনোভাবেই চাচ্ছে না নার্স এখানে থাকুক। ভদ্রমহিলা দ্রুত ঔষধ রেখে প্রস্থান করেন। উনি যাওয়ার পর নাস্তা দিয়ে যাওয়া হয়। আয়না আসো, খেয়ে নাও। আয়না ভ্রু কুঁচকে বলে, আমাকে আয়না বলে কেন ডাকছেন? এহেন প্রশ্নে সমুদ্রের চেহারার রং পাল্টে যায়। তোমার নাম আয়না তাই। আয়না মাথা নেড়ে জানান দিল তার নাম আয়না না। সে বলে ওঠে, সবাই আমাকে আয়ু বলে ডাকে, আপনিও আয়ু ডাকবেন। সমুদ্রের কলিজা ঠান্ডা হলো। আসলেই তাই, সে বাদে আয়নাকে সবাই আয়ুই ডাকে। আশ্চর্য, এতদিনেও সে বউকে আদর করে একবারও আয়ু ডাকেনি। আজ বিবাহের 3 মাস পর সে খুব স্নিগ্ধ গলায় বলে, আয়ু এসো, নাস্তা খাবে এখন। আয়না কোনো অভিব্যক্তি প্রকাশ করলো না। সমুদ্র গিয়ে ওকে উঠে বসালো। এরপর আস্তে করে নামিয়ে বাথরুমে নিয়ে যায়। নিজেই ওকে ব্রাশ করিয়ে দিয়ে ফ্রেশ করিয়ে দেয়। তারপর চুল চিরুনি দিয়ে আঁচড়িয়ে দেয়। চুলগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখলো। এই সুন্দর মায়া মমতায় ভরা চেহারার মেয়েটাকে দেখলে কে বলবে ও মানসিকভাবে অসুস্থ এই মুহূর্তে। আয়নাকে খেতে দিলেও কোনো কিছুই মুখে তুলে খায় না, চুপচাপ বসে আশেপাশে তাকিয়ে থাকে। সমুদ্র উঠে ওর পাশে বসে রুটি ছিঁড়ে দিয়ে সবজির সঙ্গে মাখিয়ে মুখে তুলে খাইয়ে দেয়। খেতে খেতে আয়না শুধালো, সমুদ্র, আমি কি পাগল হয়ে গেছি? এজন্য হসপিটালে নিয়ে এসেছেন আমাকে? এসব কি বলছো? কে বলেছে তোমাকে এসব কথা? ডক্টর বলেছে। না শোনা, তোমার পেটে ব্যথার জন্য হাসপাতালে এসছে। ও, আয়না সমুদ্রের হাতে বাকি খাবারটুকু খায়, চেঁচামেচিও করে না। সমুদ্র ঔষধ খেতে বললে সেটাও খেয়ে নেয়। এরপর নিজে থেকেই বলে, আমি ঘুমোবো। ডাক্তার রোকসানা বলেছিল আয়না এখন যত ঘুমাবে তত বেশি ইমপ্রুভমেন্ট আসবে ওর। আয়না বেডে নিজে থেকে গিয়ে শোয়া মাত্রই সমুদ্রকে খুঁজে ওকে ডেকে ওঠে। কেন সমুদ্র তার পাশে নেই, এজন্য প্যানিক করা শুরু করলো। হয়তো ওর অবচেতন মন সমুদ্রের সঙ্গ চাইতো, কিন্তু সমুদ্রের সময় থাকতো না ওর জন্যে। এখন সবটাই ব্যাকফায়ার করছে। প্রতি মুহূর্তেই সমুদ্রের উপস্থিতি চাই ওর। রোকসানা ম্যাডাম এসে আরেকবার মর্নিং ভিজিটে চেক করে যান। তখনও রোকসানা ম্যাডামের উপর চিল্লাচ্ছে। আয়না একদম অন্য কারো উপস্থিতি চায় না। উনি বলে ওঠে, তুমি কার সঙ্গে থাকতে চাও? সমুদ্র ছাড়া আর কারোর সাথে থাকবো না, তুমি যাও এখান থেকে। আচ্ছা মা, তুমি সমুদ্রের সঙ্গে থাকো, আমি যাচ্ছি। আবার একটু পরে সে অল্প একটু দেখেই চলে যাব। আয়না কিছু বলল না। সত্যি পরবর্তীতে আয়না এক মুহূর্তের জন্য সমুদ্রকে কোথাও যেতে দিল না। ওর ধারণা সমুদ্র চোখের আড়াল হলেই ওকে রেখে চলে যাবে। ও বেডে শুয়ে চোখ বুজে 2 মিনিট পর চোখ খুলে সমুদ্রকে খুঁজে। সমুদ্র বেচারা প্রত্যেকবারই ধৈর্যের চরম পরীক্ষা দেয়। প্রতিবারই ওকে আদুরে গলায় বলে, আমি আছি আয়ু শোনা, এবার একটু ঘুমাও। আয়না ওর শার্ট খামচে ধরে রাখে। এমন করে 24 বার আয়না চোখ খুলে ওকে হন্যে হয়ে খুঁজে। 24 বারই সমুদ্র ওকে আদর করে বোঝায় ও আছে এবং থাকবে। তখন বেলা 12টা বাজছিল। সমুদ্র সকাল থেকে কিছুই খায়নি। ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে, তবুও চেয়ার ছেড়ে ওঠে না। আয়নাকে একা ছাড়ে না। ওকে সুস্থ করতে যা যা করতে হবে সে সব করবে। হয়তো এটাই তার অপরাধের সামান্য প্রায়শ্চিত্ত হবে। আয়না বলে ওঠে। আমি শায়লা আন্টির হাতের কচুর ভর্তা দিয়ে ভাত খাবো। সমুদ্র হতভম্ব হয়ে যায়। আয়না কেন শায়লা চৌধুরী হাতে রান্না খেতে চাচ্ছে? এমত অবস্থায় কেন? এর উত্তর খোঁজা বোকামি। সে বিচলিত বোধ করে। কোথা থেকে কচু ভর্তা আনবে সে? সে বলে, পিৎজা বা রামেন খাবে? আয়না মাথা নাড়িয়ে নাবোধক অর্থ প্রকাশ করে বলে, না, আমি দুপুরে শায়লা আন্টির হাতের কচুর ভর্তা দিয়ে ভাত খাবো। আজকের সকালটা অন্যান্য দিনের চেয়ে একটু অন্যরকম। শৈত্যপ্রবাহ চলছে, এজন্যে কেমন শীত শীত। ট্যাপের পানিও ঠান্ডা। হাতে দেওয়া মাত্র সরিয়ে দিতে মন চাইবে। শায়লা চৌধুরী ডাইনিং টেবিলে বসে আছেন। খাবার টেবিলে দেওয়া হয়েছে, কিন্তু সে কিছুই খেলো না। ফাহাদ সাহেব একটু পরে এলেন। তাকে দেখে মুখ চোখ শক্ত করে এক প্রকার কটাক্ষ করে বলেই দিলেন, তুমি যাওনি এখন এই বাসা ছেড়ে? কাল রাতে না তোমাকে সাপ বলেছিলাম চলে যাওয়ার জন্য? শায়লা ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ে। সে ভাবতেও পারছে না কি উত্তর দিবে। ফাহাদকে কিভাবে সামলাবে সে? ফাহাদের রাগের সাথে সে পরিচিত নয়। এই প্রথম ওকে এত রাগতে দেখলো। সকালবেলা উঠেও ভাবছিল ফাহাদ বুঝি রাতে রাগের বসে বলা কথাগুলো ভুলে গেছে। পরবর্তীতে ঠান্ডা মাথায় তাকে সব বুঝাবে। দরকার হলে ক্ষমাও চাইবে, তবুও ঝামেলা আর বাড়াতে চায় না। কিন্তু সকাল সকাল ফাহাদের মুখে এমন অপমানসূচক কথা শুনে সে ভীষণ হতভম্ব হয়, তবে চুপ থাকে। দুই পক্ষকে মাথা গরম রাখলে সমস্যা বাড়ে। ফাহাদ সাহেব নাস্তা না করে এক প্রকার কড়া গলায় বলে, আমি চাই না তুমি আর আমার জীবনে থাকো। হাসপাতাল থেকে আসার পর তোমায় যেন আর না দেখি।
ফাহাদ সাহেবের চিৎকারে হালিমা বুয়া বেরিয়ে আসে রান্নাঘর থেকে। শাশুড়ি সালেহা বানু রুম ছেড়ে বের হয়। শায়লার লজ্জায় মুখ লাল হয়ে আসে, অপমানে মুখ থমথমে হয়ে যায়, অপলক নয়নে চেয়ে থাকে স্বামীর দিকে। ফাহাদের উচিত তাকে আরেকটা বার সুযোগ দেওয়া, সে তো অনুতপ্ত। আয়নার সঙ্গে যা হচ্ছে এটা সে কোনোদিনও চায়নি। চঞ্চল দুপুর, মৃদু বাতাসে নভেম্বরের আবহাওয়ায় যেন শীতের আগমনী আমেজ। হসপিটালের কোমল সফেদ বেডে আয়না ছোট্ট বাচ্চার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে, চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বালিশের উপর। ও আধো আধো করে চোখ মেলে তাকিয়ে থাকার চেষ্টা করছে, কিন্তু ঘুমের ডোজ বডিতে বেশ কাজ করছে। চোখ খুলে রাখতে পারছে না। সমুদ্র পাশে বসে ক্লান্ত চোখের কপালে হাত বুলিয়ে দিচ্ছে। ঘুমানোর আগ মুহূর্তেও আয়না সমুদ্রের শার্টের কলার ধরে বলে, আমি ঘুমিয়ে গেলে কোথাও যাবা না, আর মরে গেলেও কোথাও যাবা না। সমুদ্র ক্ষণেই ওর এমন বেখাপ্পা কথা শুনে চমকে ওঠে, কপালে হাত বুলিয়ে দিয়ে বলে, আমি কোথাও যাব না আয়ু, তুমি আরাম করো, আমি পাশে বসে আছি। আয়না ঘুমের ঘোরেই বলে ওঠে। তুমি মরে গেলে ভুলেও অন্য কাউকে বিয়ে করবা না বাবার মতো। সমুদ্র কথা বলার সুযোগ দেয় না, জোরপূর্বক চোখের পাতা বন্ধ করিয়ে দিয়ে ঘুম পাড়ায়। আয়না ঘুমিয়ে যায় দ্রুত। ও এখন যত ঘুমাবে তত দ্রুত সুস্থ হবে। আয়না বাসার সবাই দেখা করার জন্য উদগ্রীব হয়ে আছে, কিন্তু হসপিটাল থেকে অ্যালাউ করছে না এতজনকে একবারে কেবিনে যেতে। বেলা 12টা বাজে। দুপুরে আয়না কচু ভর্তা দিয়ে ভাত খেতে চেয়েছে, এছাড়া নাকি আর কিছু খাবে না। স্ন্যাক্সের বন রুটি কলাও খায়নি। সমুদ্র ফাহাদ সাহেবকে কল লাগায়। ফাহাদ সাহেব হাসপাতালে লবিং ওয়েটিং জোনে আছেন, মেয়ের জন্য অপেক্ষায় আছেন উনি। সমুদ্র খুব নিম্ন স্বরে বলে ওঠে, বাবা, আয়ু শায়লা আন্টির হাতের কচু ভর্তা খেতে যাচ্ছে, আপনি ম্যানেজ করেন। আমি হসপিটাল অথরিটির সঙ্গে কথা বলে নিচ্ছি, ওনারা সমস্যা করবে না তাহলে। ফাহাদ সাহেব তবদা খেয়ে বলে, কেউ কচু ভর্তা খেতে যাচ্ছে? ও তো এসব অপছন্দ করে, ও এসব খায় না। এখন এটাই লাগবে ওর, নাহলে আরও হাইপার হবে। এর চেয়ে আপনি শায়লা আন্টিকে রান্না করে এনে দিতে বলেন। আয়ু শায়লা আন্টির সাথে দেখা করতে চাইছে, ঘুম থেকে উঠলে হুলস্থুল করবে, রাখছে। সমুদ্র ফোন কেটে বিশাল কাছে জানালাটার দিকে চেয়ে থাকে। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। বিশাল বড় বটগাছটা একটা পাখি কিচিরমিচির করছে। একটু এগিয়ে জানালার দিকে গিয়ে দাঁড়ালো। হঠাৎ আয়নার কণ্ঠস্বর শুনে অবাক হলো। পেছনে তাকাতেই দেখে আয়না উঠে বসেছে। সমুদ্রের দিকে তাকিয়ে বলে ওঠে, তোমার না আমার পাশে বসে থাকার কথা, ওখানে কেন? সমুদ্র দ্রুতবেগে এক প্রকার দৌড়ে আয়নার দিকে ছুটে। মেয়েটা ঘড়ি ধরে 20 মিনিটও ঘুমালো না। ওকে দৌড়ে আসতে দেখে আয়না আজকে হাসলো, ভালোই শব্দ করে হাসলো, যেন মজার দৃশ্য চলছে। সমুদ্র এক পলক থমকে ওর হাসি দেখে। আহা, কি মায়াবী হাসি। ঘুম থেকে উঠে গেলেছে, এসো এবার একটু রেস্ট নাও। না, আমি এখন তোমার সাথে গল্প করব। আয়না এক এক সময় এক এক আচরণ করছে। গতকাল অবধি সে কাউকে চিনতে পারছিল না, আর আজকে অনবরত বকবক করেই যাচ্ছে। অনেক দ্রুত অনেক কিছুই বলে ফেলেছে, তবে ওর মনে হয় মিসক্যারেজের কথা এই মুহূর্তে স্মরণ নেই। সমুদ্র সোফায় বসলে আয়না বেড থেকে নেমে ওর পাশে বসে। এরপর গল্প করা শুরু করে, নিজেই আপন মনে বলতে থাকে। কথার এক পর্যায়ে বলে ওঠে, তুমি আমার জন্মদিনের তারিখ জানো না কেন? সমুদ্র পিলে চমকে ওঠে। ওর এটাও এই মুহূর্তে মনে আছে যে সমুদ্র জন্মদিন ভুলে গিয়েছিল। আহারে, হয়তো ওই দিনও অনেক বেশি কষ্ট পেয়েছিল, যেটা মস্তিষ্কের স্মৃতির পাতায় লেখা আছে এখনো। সমুদ্র ওকে বলে ওঠে, তোমার জন্মদিন 12ই সেপ্টেম্বর, আমার মনে আছে। আয়না যেন এতেই খুব খুশি হলো, আবারও হাসলো, যেন সমুদ্রের ওর জন্ম তারিখ মনে রাখা অনেক বড় কোনো বিষয়। সমুদ্রের খুব মায়া হলো, মন চাইলো টাইম ট্রাভেল করে গত হওয়া আয়ুর জন্মদিনে চলে যেতে। তাহলে নিশ্চয়ই ওর জন্য দারুণ কিছু করতো, যেন মেয়েটা কষ্ট না পায়। আয়না নিজ থেকেই ওর বুকে মাথা রেখে বলল, তুমি অফিস থেকে এত দেরিতে কেন ফিরো? আমি কত অপেক্ষা করি তোমার জন্য, সন্ধ্যা থেকে তোমার আসার অপেক্ষা করি, লেবুর শরবত বানায় রাখি, কিন্তু তুমি তো আসো না। কত মন খারাপ হয় আমার, জানো? সেটা কি জানো মিস্টার হোসেন? সমুদ্র চুপ বনে যায়। আসলে সে জানে না, সে জানতো না তার আয়ু তাকে এতটা ভালোবাসে। সমুদ্র এত ভালোবাসা বিনা খরচায় পেয়ে গিয়েছিল বিধায় মূল্য দেয়নি। আসলে সে আয়ুর ভালোবাসা পাওয়ার যোগ্যই না। চোখের কোণে কোনো কারণ ছাড়াই পানি এসে জমলো। আয়নাকে তা বুঝতে দিতে চায় না সে। মুখ ফিরিয়ে নিলে সঙ্গে সঙ্গে আয়না ওর হাত দিয়ে সমুদ্রের মুখে হাত রেখে ওর দিকে মুখ ফিরিয়ে এনে বলে, তুমি কি কাঁদছিলে নাকি? না তো। আচ্ছা, একটা প্রশ্ন করি। করো, যা ইচ্ছে বলো, তোমার সব কথাই শুনবো। ইনফ্যাক্ট প্রশ্ন করার আগে জিজ্ঞেস করতে হবে না। তুমি ভালোবাসো আমায়? আয়না এখন যে কন্ডিশনে আছে, এই অবস্থায় এ ধরনের সূক্ষ্ম প্রশ্ন করায় সমুদ্র নিজেই হকচকিয়ে ওঠে। পরে মনে পড়ে আয়না প্রায়শই তাকে জিজ্ঞাসা করত, কোনোদিনও সমুদ্র মুখ ফুটে ভালোবাসি বলেনি। আজ সে আয়নার দুগালে তার হাত দুটো আলতো করে রেখে বলে, হ্যাঁ, ভালোবাসি আয়ু, তুমি দ্রুত সুস্থ হয়ে যাও, আমরা বাসায় যাব। সমু, আমার কি হয়েছে?
সমুদ্র চিন্তা করে কি উত্তর দিবে তাকে, কুণ্ঠিত বোধ করে সে। এর আগে আয়না ওর বুকে মাথা রেখে সমুদ্রের বুকে ধুকপুক হৃৎপিণ্ডের ওঠানামা অনুভব করে বলে ওঠে, আমার কিছু হলে তুমি অন্য কাউকে বিয়ে করে ফেলবে? না, কখনো না। আমাকে ফেলে অস্ট্রেলিয়া চলে যাবে, তাই না? আমাকে তোমার সাথে নিয়ে যাবে না? আমি জানি তো এটা। সমুদ্র থমকালো। বিগত কয়েক মাসের সাম্প্রদায়িক ঘটনাগুলো সবটা ওর মস্তিষ্কে খুব বাজেভাবে প্রভাব এনেছে। প্রতিটি ঘটনায় ও আহত হতো, তবে মনের মধ্যে চেপে রাখতে রাখতে মানসিক আঘাত পেয়েছে, যার জের ধরে ও এখন এসব অনর্গল কথা বলে যাচ্ছে। নিজের মনের মধ্যে যেসব ভয় বা কষ্ট লুকিয়েছিল সবটাই প্রকাশ করছে। আয়ু হয়তো ভাবতো সমুদ্র তাকে ছেড়ে দিয়ে অস্ট্রেলিয়া চলে গিয়ে ইউষার সঙ্গে জড়াবে। সমুদ্র ওকে জাপটে ধরে বলে, আমি তোমার সঙ্গে ঘর পেতেছি। ইউ আর মাই হোম। আমি যত দূরে যাই না কেন তোমার কাছে আসবো। তুমি সঙ্গে থাকলে আমি ঘর পাবো। তুমি ছাড়া তো আমি হোমলেস। আয়না চোখ বন্ধ করে রাখে। ওর মধ্যে এখন বোধ শক্তি কম। নিজের মতোই বকে গেল কিছুক্ষণ, এরপর বলে ফেলে, বাবা কেন দ্বিতীয় বিয়ে করার জন্য এত উদ্বিগ্ন হলো? ফাহাদ সাহেব ফোন হাতে নিয়ে হসপিটালে ওয়েটিং জোনে বসে আছে। তিনি বেশ দ্বিধায় পড়ে গেছেন। শায়লাকে সকালে যা বলে এসেছে, এরপরও আয়ুর জন্য কিছু করবেও। শায়লাকে যতদূর চেনে সেও খুব আত্মনির্ভরশীল মহিলা, কারো অপমান সহ্য করার মতো মহিলা নয় সে। বছর 5 আগে থেকে চেনে। আয়নার মা মারা যাওয়ার পরপরই তার বাড়ির সবাই দ্বিতীয় বিয়ের জন্য চাপ দিত, কিন্তু কেন যেন সে সেকেন্ড ম্যারেজে আগ্রহ পাননি, একাকী থাকার সিদ্ধান্ত নেন। তবে হুট করে একদা মাথায় ভূত চাপলো ব্যবসা করবে। এক কলিগকে নিয়ে শুরু করে রেন্ট কারের ব্যবসা, কিন্তু ব্যবসায় কয়েক মাসের মধ্যে বিপুল লস হয়। তারা দুজনেই তাদের থার্ড পার্টি হয়ে ডিল এনে দিত শায়লার কোম্পানি। তখনও শায়লা এত বেশি উন্নতি করেনি, মোটামুটি চলছে ওর ব্যবসা। বিশাল পরিমাণ লস হওয়ার পর লোন শোধ করতে পারছিল না। লোন ক্লিয়ার না করলে আরও বিশাল বিপদ। একে এত বড় পদের সরকারি কর্মকর্তা, কিন্তু কোনো ধরনের দল সমর্থক না সে, বিধায় সাহায্যও পাবে না কারো কাছ থেকে। উল্টা তাকে জেল জরিমানা করলে বিপদ, রেপুটেশন খারাপ হবে, অসম্মানিত হতে চান না। ভেবেছিল গ্রামের সব জমি বেচে দিবেন, কিন্তু কাগজপত্র ঘাটাঘাটি করে দেখা গেল তার নিজের ভাই তার অংশ, অনেক বড় একটা অংশই জালিয়াতি করে জমি আত্মসাৎ করেছে। ওই রকম ভয়ঙ্কর বিপদে শায়লা তাকে অর্থ দিয়ে সহায়তা করে। কথা হয়েছিল ফাহাদ সাহেবের বিপদ কেটে গেলে সময় মতো কিস্তিতে টাকা পরিশোধ করবে। মাস অন্তর কিস্তি পরিশোধ করার সঙ্গে শায়লার সাথে যোগাযোগ বেড়ে যায়। পরে শায়লা নিজে থেকেই প্রস্তাব দেয়। সে কেন জানি হয়তো কৃতজ্ঞতা বোধ থেকে হলেও প্রস্তাবে রাজি হয়ে যায়। তবে ধারকৃত টাকা শোধ করেছে সে। শায়লাকে ফোন লাগালো। দুবার রিং হতেই শায়লা ফোন রিসিভ করে বলে, আয়ু এখন কেমন আছে? ও তোমার হাতে রান্না খেতে চাচ্ছে, তোমার সাথে দেখা করতে চাচ্ছে। আসতে পারবে? হ্যাঁ, আমি রান্নাবান্না করে নিয়ে আসছি। ফাহাদ সাহেব কল্পনাও করেনি শায়লাকে অপমান করে বাসা থেকে বের করে দেওয়ার পরও 1 ঘন্টার মধ্যে ও আয়ুর জন্য রান্না করে সত্যিই হসপিটালে আসবে। কেবল শায়লাকে কেবিনের ভিতর ঢুকতে দিল। শায়লাকে কেবিনে ঢুকতে দেখে আয়না অনেক সুন্দর করে হাসে, যেন অনেক আপন কোনো মানুষের সাথে দেখা হলো। শায়লাও হাসলো। সমুদ্র ওকে ভাত বেড়ে খেতে দেয়। আয়না নিজ হাতে কচু বত্তা দিয়ে খুব তৃপ্তি করে ভাত খায়। আজকে নিজে সুন্দর গুছিয়ে একাই ভাত খাচ্ছে, নোংরাও করেনি কিছু। আয়নাকে দেখে শায়লারও খারাপ লাগছে অনেক, নিজেকে অপরাধী মনে হচ্ছে। তার জন্য আয়ুর এই অবস্থা। সে আয়ুর লাইফ হেল করে ফেলেছিল। আসলে কি দরকার ছিল এমন কারোর সাথে ওর বিয়ের প্রস্তাব দেওয়ার, যে নিজেই মুভ অন করতে পারেনি। মেয়েটা নিশ্চয়ই প্রেগন্যান্সি টাইমে কচু দিয়ে ভাত খেয়েছিল, আরাম করে সেটিই মনে রেখেছে। সমুদ্র শায়লাকে আস্তে করে বলে, থ্যাঙ্কস আন্টি, আপনার জন্য আয়ু আজকে পেট ভরে ভাত খাচ্ছে। সকলে ঠিক মতো খায়নি। শায়লা ভরাক্রান্ত স্বরে বলে, সমুদ্র, আমাকেও মাফ করে দিও। আমি তোমাদের অজান্তেই তোমাদের অনেক বড় ক্ষতি করে দিয়েছি। আমাকে হয়তো সারা জীবন অভিশাপ দিতে দিতে তোমরা। সমুদ্র তাকে অবাক করে দিয়ে বলে, আপনি সঠিক সময় না আসলে মিসক্যারেজের টাইমে আয়ুর আরও শারীরিক অবনতি হতে পারত। ক্ষতিও করছেন, আবার সাহায্যই করলেন। সাহায্যটা মনে রাখবো। শায়লা চৌধুরী পারলেন না বিয়ের 7 দিন অন্তর সমুদ্রকে বলা মিথ্যা ডিভোর্স দেওয়ার অভিযোগগুলো। তার শিক্ষিত মন তাকে সমুদ্রের সামনে নিচে নামতে দিচ্ছে না। সে বলে, তুমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আসো। আয়ুকে আমরা দেখে রাখবো। তোমার একটু রেস্ট দরকার। সমুদ্র আয়ুর দিকে তাকিয়ে বলে। আয়ু, আমি একটু বাসায় যাই। আয়না জবাব দিল, কেন বাসায় যাবে? কেন আমার সঙ্গে একেবারে যাবে? গোসল করবে ও? শায়লা আয়ুর প্রশ্নের জবাব দিল। আয়না একদণ্ড ভেবে বলল, তুমি অন্য কোথাও যাবে না তো? না, আমি এখানেই থাকবো, যাবো না কোথাও। শায়লা আন্টি বলে। আয়ু, সমুদ্র কোথাও যেতে পারবে না তো আমি থাকলে? আয়না পুনরায় জিজ্ঞাসা করলো। কেন? শায়লা বুদ্ধি করে জবাবে বলে, আমি তোমাদের বিয়ে দিয়েছি না?
আমি থাকলে মানে যে বিয়ে দিয়েছে সে উপস্থিত থাকলে যারা বিয়ে করেছে তাদেরকেও থাকতে হয়। সমুদ্র অন্য কোথাও যেতে পারবে না। ও গেলে আমি ধরে বেঁধে এনে দিব তোমার কাছে। কিন্তু ওর এখন একটু রেস্ট দরকার। ও বাসায় গিয়ে ফ্রেশ হতে যেতে দাও মা। আয়নার বুঝি কথাগুলো ভালো লাগলো, সে সমুদ্রকে যেতে দিল। সমুদ্র যাওয়ার পর আয়না স্বভাবতই শায়লার সাথে অনেক প্রচুর কথা বলল। স্বাভাবিকের তুলনায় বেশি। শায়লাও উত্তর দিল, নিজ থেকে গল্প করলো। আয়না দ্বিতীয়বার ভাত নিল, আবারও নাকি ভাত খাবে। আয়না যখন খাচ্ছিল ফাহাদ সাহেব সাহস জুটিয়ে ভেতরে প্রবেশ করলো। বাবাকে দেখা মাত্রই আয়না অবাক হলো, এরপর বলে ওঠে, বাবা তুমি এসেছো? কেমন আছো? দুপুরে ভাত খেয়েছো? নইলে বসো আমার সঙ্গে, ভাত খাও। ফাহাদ সাহেব আবেগ ধরে রাখতে পারলেন না, কেঁদে ফেলেন শব্দ করে। তারপর মেয়েকে জড়িয়ে নিয়ে বলে, আমার মা, আমার মেয়ে তো আমার বড় মা। বাতাসের দমকা হাওয়ায় মনে প্রশান্তি খেলে যায়। পিচঢালা রাস্তায় আরামে কুকুর ঘুমাচ্ছে। কেমন হু হু বাতাস যেন আজ। প্রকৃতির মাঝেও বেজায় বিষণ্ণতা। সমুদ্র সবে বাড়ি ফিরল। এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালেই গেল। অস্ট্রেলিয়া থেকে ফিরে আজকে প্রথম বাড়ি আসা। বাসায় তার অপেক্ষায় ছিল মা। তাকে দেখা মাত্র সমস্ত দুঃখ চেপে রেখে একটা হাসি দিল। সমুদ্র ফিরতি হাসি উপহার দিতে পারে না, কেমন এলোমেলোর চালচলন। সমুদ্র গুটি গুটি পায়ে নিজের রুমে ঢুকলে ক্রমশ চাপা আর্তনাদ অনুভব করে। রুমের চারিদিকে চোখ বুলালো। যেভাবে রেখে গিয়েছিল তেমনই আছে সবকিছু, কেউ কোনো কিছু সরায়নি। সে রুমে এলো। বিয়ের পর যতবারই রুমে ঢুকেছে আয়নার হাসি মুখ বা মনমরা মুখ দেখেছে। আজকে রুমটা সম্পূর্ণ ফাঁকা, কেউ নেই রুমে। ফাঁকা রুমটায় তার কেমন দম বন্ধ লাগে, অস্থির লাগে। কোথায় জানি শুনেছে পুরুষ সবকিছু অ্যাডজাস্ট করতে পারলেও খালি ঘরে অ্যাডজাস্ট করতে পারে না। সমুদ্র আলমারি খুলতে আরো বেশি থমকে দাঁড়ায়। আয়ুর জামা কাপড়ের ভিড়ে তার শার্ট প্যান্ট কিছুই নজরে আসছে না। সমুদ্র ওর একটা মোলায়েম সুতির ওড়না হাতে নেয়। এরপর চুপচাপ বেডে গিয়ে বসে, ওড়না হাতে নিয়ে বসে থাকে। নানান চিন্তা মাথায় আসে। কয়েক পল সেভাবেই কেটে যায়। ঝিম মেরে বসে থাকে সে। হুট করে কাঁধে কারো হাতের স্পর্শে ওর ধ্যান ভাঙে। পেছনে তাকাতেই নিজের মাকে দেখা মাত্রই কেমন যেন একটা শান্তি লাগে তার। জীবনের যেই পর্যায়ে থাকি না কেন প্রতিটা পর্যায়ে মা বাবাকে দরকার। মিসেস রোদেলা করুণ গলায় বলে। কি হয়েছে বাবু? সমুদ্র তার মায়ের কোলে মাথা রেখে বলল। আম্মু, আমার কিছু ভালো লাগছে না। আয়না কবে সুস্থ হবে? রোদেলা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুই ওর যত্ন নে। আয়ু এমনি অসুস্থ, আয়ু এমনিই দ্রুত সুস্থ হয়ে যাবে। ডাক্তারও লাগবে না ওর। ওর দরকার যত্ন আর ভালোবাসা। মেয়েটা ছোট থেকেই যত্নে বড় হয়েছে তো, এজন্য এজন্য অযত্ন নিতে পারে না। সমুদ্র আস্তে করে বলে, আমি ওকে অনেক যত্নে রাখবো। তোর ভাগ্য অনেক ভালো, দ্বিতীয়বার সুযোগ পেয়েছিস। অনেকেই আছে যারা কখনো লাইফে সেকেন্ড চান্স পায় না, আজীবন অনুশোচনা নিয়ে ঘুরে। সমুদ্রের চোখ গড়িয়ে এক ফোঁটা অশ্রু পড়ে। সে দ্রুত নিজেকে সামলে নেয়, উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। ওয়াশরুম থেকে ফিরে বারান্দায় যেতেই চোখ গেল আয়না লাগালো নয়নতারা গাছটার দিকে। আয়না খুব শখ করে এই গাছটা লাগিয়েছে, তবে পানির অভাবে গাছটা শুকিয়ে যাচ্ছে। সে দ্রুত গাছের টবে পানি দিয়ে দুপল অপেক্ষা করে আনমনে বলে উঠল, আয়ু এবং আয়ুর সংস্পর্শে থাকা সবকিছুর যত্ন নিব আজ থেকে। বিকেল হওয়ার আগে থেকেই আয়না পুনরায় সমুদ্রের জন্য অস্থির হয়। ডাক্তার রোকসানা আসলে ওনাকে বলে। আপনি সমুদ্রকে আসতে বলেন, ও অনেকক্ষণ ধরে নেই। রোকসানা মূলত ভিজিটিং এ এসেছিল। আয়নার উন্নতি দেখে ফাহাদ সাহেবকে একটু সরিয়ে এনে বলে ওঠে, আপনারা চাইলে আয়নাকে বাসায় নিয়ে যেতে পারেন আগামীকাল। এখন ওর ফ্যামিলির সাপোর্ট দরকার, সবার ভালোবাসার দরকার। আমাদের যা সেবা দেওয়ার দিয়ে দিয়েছি। মেডিসিন চলুক, সপ্তাহে সপ্তাহে চেক করালেই এনাফ। বাসায় যাক, ও হাসপাতালে বিরক্ত হচ্ছে। ফাহাদ সাহেব আয়নার রিলিজ দেওয়ার কথা শুনে অনেক বেশি খুশি হন। মেয়েকে বাসায় নিয়ে যেতে পারবে, এর চেয়ে সুখকর খবর আর কি হতে পারে। প্রতিটা হাসপাতালে রোগীর স্বজনদের জন্য বুঝি রোগীর রিলিজ হওয়ার দিনটা সবচেয়ে আনন্দের। আয়না বিকেলে নাস্তা খেলো না। সমুদ্র আসলে নাকি ওর সাথে খাবে একেবারে। কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে থাকলো, বেডেও বসে না, অপেক্ষায় থাকে। শায়লা চৌধুরী রোদেলাকে কল দিয়েছিল আরো ঘন্টাখানেক আগে, তখন নাকি ঘুমেছিল সমুদ্র। আয়না অবশ্য আগের মতো এগ্রেসিভ হচ্ছে না, তবে সমুদ্রের জন্য একদম দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ফাহাদ সাহেব অনেক করে বলছে কিন্তু আয়না শুনে না। একবার তো রুমের বাইরেই চলে যাচ্ছিল, পরে ফাহাদ সাহেব গিয়ে কেবিনে ধরে এনেছে। সন্ধ্যার দিকে আয়না ভীষণ ব্যাকুল হয়, বারবার একই প্রশ্ন করতে থাকে। নার্স সন্ধ্যায় মেডিসিন দিতে আসলে সেটাও নেয়নি। একটাই কথা, সমুদ্র আসলে খাবে। ফাহাদ সাহেব দ্রুত সমুদ্রের ফোনে কল লাগায়। অবশেষে সন্ধ্যা 7টা বাজলে সমুদ্র হন্তদন্ত হয়ে হাসে হসপিটালের কেবিনে। আয়না ওকে কেবিনে প্রবেশ করতে দেখে অনেক খুশি হলো। ও সোফায় বসা ছিল। সমুদ্রকে দেখা মাত্রই ছুটে এসে বাবার সামনে ওকে জড়িয়ে ধরে বলে, এতক্ষণ কই ছিলে তুমি? তোমাকে মিস করছিলাম। আর যাবা না কোথাও? সমুদ্র আলতো করে ওকে জড়িয়ে রেখে বলল, আচ্ছা শোনো,
কোথাও যাব না। আমাকে রেখে কোথাও যাওয়া চলবে না। কোথাও গেলেও তোমাকে পকেটে করে ঢোকায় নিয়ে যাব। সমুদ্র ওকে বেডে বসিয়ে দিয়ে বলে। ঘুমেছিলে তুমি? আয়না মাথা নাড়িয়ে বলে। ঘুমোবো এখন। সমুদ্র ওকে মেডিসিন খাইয়ে দেয়। ফাহাদ শায়লার কেবিনে থাকতে পারবে না। কেবিনে থাকার সময় দুইজনের কেউ কোনো কথা বলেনি। শায়লা চৌধুরীকে রেখে ফাহাদ সাহেব একাই বেরিয়ে গেলেন বিনা বাক্য ব্যয়ে। শায়লা দুদণ্ড থেমে একাই রওনা হলেন নিজের বাসার উদ্দেশ্যে। ফাহাদ সাহেব এখনও তার উপর ক্ষুব্ধ। নিজের বাসায় শায়লাকে কোনোদিনও সহ্য করবে না। কেবিনে তখন আয়না সমুদ্র একাই ছিল। আয়না সমুদ্রের সঙ্গে অনেক গল্প করছে। সমুদ্র চুলে তখন তেল দিয়ে দিচ্ছিল। এই তেল নাকি মাথা ঠান্ডা রাখে। আম্মু আসার সময় হাতে ধরিয়ে দিল। আজকে থেকে প্রতি সপ্তাহে তোমার চুলে তেল দিয়ে দিব। চুলের অবস্থা ভালো না, শ্যাম্পু করে কেমন রাফ হয়ে গেছে। আয়না একা একাই অনেক কিছু বলছিল। হুট করে ও বায়না ধরল লাল শাড়ি পরবে। সমুদ্র আকাশ থেকে পড়ে। হাসপাতালে কে লাল শাড়ি পরতে চায় ভাই? সে আমতা আমতা করে বলে। আয়ু, আজ না, কালকে লাল কালো যে রঙের শাড়ি পরতে মন চায় পুরো বসে থেকো, তবে আজ না, এটা হাসপাতাল। আয়না একদম জেদ ধরে বাচ্চাদের মতো। সমুদ্র ধৈর্য ধরে ওকে নানা বাহানা দিয়ে বুঝায়। এরপর বলে। আচ্ছা আসো, তুমি একটা গান শুনে। মূলত গান শুনিয়ে ওর মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা চালায়। সমুদ্র আয়নাকে নিজের কাছে বসিয়ে গান গায়। আমার ভিনদেশি তারা এক রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে। আমার ভিনদেশি তারা এক রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে। আয়না গানটা মনোযোগ দিয়ে শুনল চুপচাপ। এরপর প্রশ্ন করল। তোমার ভিনদেশি তারা কে? সমুদ্র ওর সাথে নিজেকে মিশিয়ে নিয়ে বলে। তুমি। রাত 9টায় আরেকবার ডাক্তার রোকসানা আরেকজন নার্স এলেন। রোকসানা ম্যাডাম কিছুক্ষণ কথা বলে, তারপর আয়নাকে উদ্দেশ্য করে বলে। রাতে খেয়ে নাও, তারপর ঘুমাও। আমাকে সমুদ্র খাইয়ে দিবে। আচ্ছা বেশ, তো ঘুমিয়ে যাও দ্রুত, কালকে বাসায় যাবে। তাড়াতাড়ি ঘুমাবো না। সমুদ্র আয়নার খাবারগুলো প্লেটে সার্ভ করছিল, পাশাপাশি আয়নার কথাও শুনছে। আয়না রোকসানা ম্যাডামের উত্তরে বলে। রাতে জলদি ঘুমাবো না। রাতে সমুদ্র আমাকে আদর করবে। দ্রুত ঘুমালে তো হবে না। আয়নার এহেন কথায় নার্সসহ ডাক্তার দুজনে হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে থাকে। সমুদ্রের লজ্জায় ওই মুহূর্তে পালিয়ে যেতে মন চাচ্ছিল। সে খুক করে কেসে ওঠে, কিছু বলতেও পারছে না লজ্জায়। একদম নতজানু হয়ে দাঁড়িয়ে থাকে। আয়না বলতেই থাকে। আমি লাল শাড়ি পরবো। লাল শাড়ি পরলেও আমাকে অনেক আদর করে। নার্স আর ডক্টর দুজনেই দ্রুত প্রস্থান করে। তবে ওনারা যাওয়ার পর আয়না বায়না ধরল ওর অনেকগুলো আদর লাগবে। ও ভাত খেতে চায় না, আদর খাবে। কেমন বাদর মেয়ে! সমুদ্রের চেহারা তখন দেখার মতো ছিল। হাসপাতালের কেউ এমন আবদার কিভাবে করে, কিভাবে ওকে বুঝাবে? আয়নার জোড়াজড়িতে সমুদ্রর কপালে একটা প্রগাঢ় অনুভূতি সম্পন্ন উষ্ণ ঠোঁটের ছোঁয়া এঁকে দেয়। আয়নার বুকের দিকে শার্ট এক প্রকার খামচে ধরে বলে। এরকম চাই না, ওই দিনকারটার মতো চাই। কোন দিনের মতো আয়ু? ওই যে গাড়িতে বসে। সমুদ্রের খেয়াল আসে না। পরবর্তীতে মনে পড়ল ওর ফ্রেন্ডের বিয়ের প্রোগ্রাম শেষ করে আসার পথের ঘটনা। আয়নার ঘুমের ঘোর এসে যাচ্ছে, তাও পাদ্রামি কমে না। সমুদ্রের গালে আলতো ঠোঁট ছুঁয়ে দেয়। এরপর খুব অনাকাঙ্ক্ষিতভাবে সমুদ্রের ঠোঁটে অ্যাটাক মারে। সমুদ্র তবদা মেরে শটান করে দাঁড়িয়ে থাকে। সে সম্পূর্ণ হতবাক। মনে মনে ভাবে। ডাক্তারের বউরা হাসপাতালে সবচেয়ে বেশি নিয়ম ভঙ্গ করে দেখে। আয়না ওই রাতে টানা ঘুমিয়েছিল, একবার ওঠেনি ঘুম থেকে। পরদিন সকাল হলে ওকে রিলিজ দেওয়া হইল। আয়না নিজে থেকেই বলে। আমি আব্বুর বাসায় যাব। সমুদ্রের সামান্য মন খারাপ হয়। ভেবেছিল তার শূন্য ঘর আজ পূর্ণ হবে। তবে সে নিজেই আয়নাকে নিয়ে শ্বশুর বাড়ি যায়। আলিয়া বোনের জন্য একটা কেক আনিয়েছে। বাসায় এলেই আলিয়া ওকে ফুল দিয়ে স্বাগতম জানায়। কেক কেটে দুই বোন কেক খায়। আয়না বাসায় এসে মনে হচ্ছে অনেক খুশি। সেদিন রাতে সমুদ্র আয়নার বাসায় রাত্রি যাপনের সিদ্ধান্ত নিল। রাতে খাওয়ার পর আলিয়া নিজের রুমে এলে দেখলো শ্রাবণের কল এসেছিল। সে কল ব্যাক করলে শ্রাবণ সঙ্গে সঙ্গেই ফোন ধরল। দুজনে কিছুক্ষণ কথা বলে। এরপর হুট করে শ্রাবণ বলে ওঠে। এক কাজ করি, ভাইয়া ভাবি সহ সিলেট থেকে ঘুরে আসি, কি বলো? ভাবিরও রিফ্রেশমেন্ট হবে, ভাইয়া ভাবির খেয়াল রাখবে। তোমাদের একটা ভোকেশন দরকার, একটু প্রকৃতির কাছাকাছি যাওয়া দরকার, তাহলে মাইন্ড ফ্রেশ হবে। আই ডোন্ট নো ভাইয়া আপা রাজি হবে কি না। আপা মাত্র হাসপাতাল থেকে ফিরল। কয়েকদিন পর যাওয়ার প্ল্যান করতে বলি। সেদিন রাতে শ্রাবণ সমুদ্রকে আয়নাকে নিয়ে সিলেট ঘুরে আসার বুদ্ধি দিল।
সমুদ্রের আইডিয়াটা মনে ধরল। সে শ্রাবণকে সব ব্যবস্থা করতে বলল, তবে আরও 7 দিন পরে ট্যুর প্ল্যান করতে বলল। আয়না ততদিনে পুরোপুরি রিকভার করবে। ফোনে কথা বলার সময় আয়না শুনেছে ওরা সিলেটে যাবে। ও খুশিতে আত্মহারা যেন। সমুদ্র ফোন রেখে আয়নার ওষুধপত্র দেখছিল। এমন সময় আয়না ওর হাতে গুতা দিয়ে বলে, আমাকে সিগারেট দাও, সিগারেট খেতে মন চাইছে। তোমার ক্ষুধা পেয়েছে নাকি? দেখো, সিগারেট কোনো খাওয়ার জিনিস না, এটা খেলে পেট ভরবে না। তার চেয়ে বরং কুকিজ বিস্কুট খাও। তাহলে তুমি কেন খাও? আমি খাই না তো। আমি দেখেছি তোমাকে সিগারেট খেতে, এখন আমিও তোমার মতো খাবো। দাও বলছি। সমুদ্র ওকে নিজের কাছে টেনে এনে কলিয়ে বসিয়ে আয়ুর ফোলা ফোলা গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল প্রায় 2.5 মিনিট ধরে। তারপর সে বলে, এটি সিগারেট খাওয়া। স্নিগ্ধ কোমল সকাল, ভোর 6টা বাজছিল তখন। নভেম্বরের শীত আলসেমি তখন তুঙ্গে। সমুদ্র চোখ কষলে মাথা তুলে চারিপাশে তাকায়। বুকের পাশটা কেমন ভারী ভারী লাগলো। বুকের দিকে চোখ মেলতেই দেখে আয়না গড়াগড়ি খেয়ে ঘুমের মধ্যে তার বুকে এসে জড়ো হয়ে শুয়ে খুব বেঘরে ঘুমোচ্ছে। একটা পা সমুদ্রের গায়ের উপর তুলে দেওয়া, কমফোর্টার সামান্য সরে গেছে গা থেকে। সমুদ্র আস্তে করে গায়ে কম্বলটা মুড়িয়ে দিকে ওর দিকে কিছুক্ষণ চেয়ে থাকে নির্বাক হয়ে। কি নিষ্পাপ চেহারা ওর, চোখের কোণে ডার্ক সার্কেলের কালো দাগ। না জানি কত রাত নির্ঘুম ছিল সে। সমুদ্র ওর চুলে হাত বুলিয়ে দেয়। মেয়েটা আরাম করে ঘুমাচ্ছে। সমুদ্র ডিস্টার্ব না করে উঠে বসে। তার ঘুম ছুটে গেছে। বেডে হেলান দিয়ে বসে এক দৃষ্টিতে আয়ুর দিকেই তাকিয়ে থাকলো। আয়নার ঘুম ভাঙে সকাল 10টার দিকে। ওকে জাগ্রত হতে দেখে সমুদ্র নিজে থেকে ওর দিকে ঝুঁকে একগাল হেসে বলে, গুড মর্নিং। আয়না পিটপিট করে চেয়ে থাকে। আশেপাশে তাকালো অবাক দৃষ্টিতে। তারপর নিজের পেটের দিকটায় হাত দিয়ে বলে, আপনি আপনি না অস্ট্রেলিয়া ছিলেন? এখানে কি করে আসলেন? আয়না অসুস্থ হওয়ার পর থেকে প্রতিনিয়ত অনেক অদ্ভুত কথাবার্তা বলছিল। সমুদ্র ধৈর্য নিয়ে সবকিছু উত্তর দেয়। মনের ভুলেও বিরক্তি প্রকাশ করে না সে। আয়নার কপালে চুমু দিয়ে বলে, আমি তো অনেক আগেই তোমার কাছে এসছে, অস্ট্রেলিয়া থেকে ফিরে এসছে। আয়না কিসব ভাবে। এরপর বলে, আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে। ঘুমাও। এক কাজ করো, আমার কোলে মাথা রাখো, আমি মাথায় ম্যাসাজ করে দিই। আয়না মাথায় হাত বুলিয়ে দিতে থাকলে একটু পরও আবার ঘুমিয়ে যায়। বেলা 1টায় ওর ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলে ওর জন্য দুপুরে অনেক কিছু আয়োজন করে রেখেছে বাসার বাকি সদস্যরা। বহুদিন পর আয়না দুপুরে বাবার পুরো পরিবারের সঙ্গে খেতে বসে। ওর প্রিয় রোস্ট করা হয়েছে। বিয়ের আগে বাসায় ইলিশ মাছ রান্না হলে যেমন করে বাবা মাছের কাঁটা সরিয়ে দিত, আজও ঠিক সেইভাবে মেয়ের পাতে ইলিশ মাছ বেছে দেন ফাহাদ। আয়না খেতে খেতে বলে, শায়লা আন্টি কোথায়? ফাহাদ সাহেব সামান্য ভ্রু কুঁচকে মেয়ের দিকে তাকিয়ে থাকে। আলিয়া দ্রুত আগ বাড়িয়ে বলে, আপা, কচু ভর্তা বানানো হয়েছে, তোমার জন্য দিব? আয়না কিছু বলে না। আশেপাশে তাকে কাকে যেন খুঁজে। খাওয়া শেষ হওয়ার আগে ওষুধপত্র দিয়ে হাজির হয় সমুদ্র। আয়না সবাই যেন চোখে হারাচ্ছে। আলিয়া 2 মিনিট পর পর এসে আপাকে দেখে নিচ্ছে। ও আপার চেহারার দিকে তাকালেই এত মায়া লাগছে। দুপুরের দিকে সবাই ভাত ঘুমের জন্য যে যার রুমে চলে যায়। আয়নাও ঘুমিয়ে যায়। ওর ওষুধগুলো বেশ পাওয়ারফুল। ঘুম খুব তীব্র হচ্ছে। এখনও ওষুধের প্রভাবে ঘুমিয়ে পড়েও। সমুদ্র টি শার্ট টান টান করে বাসার বাইরে বের হয়। তখন অলমোস্ট 4:30 বাজছিল। একটা কাজে এলাকার বাইরে গেছে। আধা ঘন্টা লাগবে না ফিরতে। এদিকে তখনও আয়না ঘুমেছিল জন্যে কেউ ওকে ডিস্টার্ব করেনি। এমনকি বাসার কেউ কোনো সারা শব্দও করেনি। আয়নার রুমের দরজার ভিড়ানো ছিল। কখন যে ও ঘুম থেকে উঠে বাসার বাইরে চলে যায় কেউ বলতে পারে না। আলিয়া চা নিয়ে আপার রুমে এসে দেখে রুম ফাঁকা। মেন গেটের লক খোলা। ওর বুক ধক করে ওঠে। আপা কই চলে গেল? সে বিকট আওয়াজে চিৎকার দিয়ে ওঠে। দ্রুত ফাহাদ সাহেব বেরিয়ে আসে মেয়ের চিৎকারে। আয়নার রুম ফাঁকা দেখে ওনার বুঝতে বাকি রইল না আয়ু নিশ্চয়ই বাসার বাইরে চলে গেছে। টেনশনে ওনার কপালে ঘাম ছুটে। ওর তো শরীর ভালো না, তার উপর এত কড়া ডোজের ওষুধ নিচ্ছে। একা বের হওয়া রিস্কি। উনি দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করেন। আলিয়া সমুদ্রের ফোনে কল দিতে থাকে। কি করবে সে? উপায় না পেয়ে নিজেও নিচে নেমে পড়ে। আয়না এলোমেলো পায়ে হাঁটছে। ঘুম থেকে উঠে সে বাসার বাইরে চলে এসেছে। আশেপাশে সবকিছুই অচেনা লাগছে। কই যাচ্ছে নিজেও জানে না। হাঁটতে হাঁটতে বাসার গলির চৌরাস্তায় চলে আসে ও। রাস্তা পার হওয়ার জন্য যানবাহন চলাচল করতে থাকা গাড়ি রিকশার ভিড়ে পা বাড়াতে ধরলে কেউ একজন ওকে টেনে সরিয়ে নিয়ে যায়। আয়না বিরক্ত হয়ে পিছে ফিরে দেখে সমুদ্র দাঁড়িয়ে আছে। ওর ওই নীল চোখের মনিতে একরাশ আতঙ্ক। আয়না সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে রইল। কেমন বোবা হয়ে তাকিয়ে থাকে দুজন। রাস্তার পাশ দিয়ে যাওয়া 2-1 পথচারী তাদের বকাঝকা দিয়ে গেল। ওরা কর্ণপাত করলো না। অন্যদিন হলে সমুদ্র নিশ্চিত আয়নাকে অনেক বকা দিত, কিন্তু আজকের পরিস্থিতি ভিন্ন। সে নম্র গলায় বলে, আয়ু, তুমি বাসা থেকে একা কেন বেরিয়েছ? আয়না পিটপিট করে চেয়ে থাকে। এরপর আশেপাশে তাকিয়ে বলে, আমি রাস্তা চিনতে পারছি না। আমরা কোথায় আছি এখন? সমুদ্র আলতো করে ওর হাত ধরে বলে, সমস্যা নেই, আমি আছি তো। আমি তোমার গুগল ম্যাপ। চলো
শীতের বিকেলে একটু হাঁটাহাঁটি করি। আয়নার প্রস্তাবখানা ভারী পছন্দ হলো। সে মাথা দুলিয়ে সমুদ্রের হাতে হাত ধরে সামনে আগালো। সমুদ্র ওকে ফুটপাতের দিকে সরিয়ে নিয়ে নিচের রাস্তার দিকে থাকে। দুজনে সামনে আগালো। ফুটপাত ঘেঁষে কুকুরের দল খেলা করছিল। আয়নাকে সমুদ্র বনরুটি কিনে দেয়। ও রাস্তার কুকুরগুলোকে রুটি দিচ্ছিল। সমুদ্র তাকিয়ে তাকিয়ে দেখে। সে যখন রাস্তায় ছিল বাসায় ফেরার জন্য মোড়ের দিকে আগায়, তখন আলিয়ার কল আসে যে আয়না হুট করে কাউকে না জানিয়ে বেরিয়ে গেছে। আলিয়ার কথা শোনা মাত্রই সমুদ্র দু চোখে আধার দেখে। সমুদ্র দ্রুত আয়নার বাড়ির পথে ফিরে যেতে আরম্ভ করে। দুটো চোখ কেবল আয়নাকে খুঁজছিল। সে ধারণা করছিল আয়ু বেশি দূর হেঁটে যায়নি, বাড়ির আশেপাশেই আছে। খুঁজতে খুঁজতে চৌরাস্তার মোড়ে এসে আয়নাকে রাস্তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। সে আয়নার অজান্তে ওর কিছু ছবি তুলে রাখে। আলিয়াকে ছবিগুলো পাঠিয়ে দিল যেন ওরা চিন্তামুক্ত থাকে। আয়না যখন রুটি ছিঁড়ে দিচ্ছিল তখন রাস্তার ধারে একটা কুকুর ছানা এসে দাঁড়ালো। ওর পা ভাঙা, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। কুকুরটাকে দেখা মাত্রই আয়না হতভম্ব হয়ে চেয়ে থাকে। কাছে ডাকলে ভয়ে গুটিসুটি মেরে ঘেউ ঘেউ করে আর লেজ দুলায়। কুকুর ছানাটার চোখে কি উপচে পড়া মায়া। ভাঙা পায়ের ব্যথায় কাতরাচ্ছে। হয়তো না খাওয়া ক্ষুধার্ত কোনো মানুষ মনে হয় ঢিল ছুঁড়ে মেরেছিল। ছোট্ট ছানাটা আঘাত পেয়েছে এজন্যে। আয়না জোরে আওয়াজ করে সমুদ্রকে ডাকে, বলে ওঠে, তুমি না ডক্টর, এই বাবুটাকে সুস্থ করে দাও। আয়নার সরল আবদারে সমুদ্র বিপাকে পড়ে। সে তো হিউম্যান ফিজিওলজি পড়ে এসেছে। সে মাথা চুলকে কুকুর ছানাটাকে কোলে নেয়। সমুদ্র আবার কুকুরকে ভয় পায় না। দ্রুত আয়না সহ একটা ফার্মেসিতে যায়। বিশাল বড় ফার্মেসি। ফার্মেসির লোক একটু অবাকই হলো। আজকাল মানুষজনের বোবা প্রাণী নিয়ে বিন্দুমাত্র ভাবে না, অথচ দুজন মিলে একটা কুকুর নিয়ে এসেছে। লোকটা প্রাথমিক ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে বলে, রাতের মধ্যে আমরা স্থানীয় ভেটেরিনারি ক্লিনিককে পাঠানোর ব্যবস্থা করে দেব। সমুদ্র ভদ্রলোককে কিছু টাকা দেয়। ভদ্রলোক খুশিই হলো, যদিও কুকুরটা চিকিৎসা করাতে এত টাকা লাগবে না। তার মানে বকশিসও দিল। ওনার ফোন দিয়ে সমুদ্রের ফোন নাম্বার নিল। আয়নাকে নিয়ে ফেরার পথে জিজ্ঞাসা করে। ফুচকা খাবে? আয়না বলে, হ্যাঁ হ্যাঁ খাবো। সমুদ্র হাসি ওর উত্তেজনা দেখে একটা ফুচকার দোকানের সামনে দাঁড়ালো। আয়ু অনেক মজা করে ফুচকা খায়। এক প্লেটই অর্ডার করেছিল। সমুদ্র এসব খায় না। আয়না তা দেখে প্রশ্ন করে, আপনি খাবেন না? হুম, আমি শুধু ধুলাবাড়ি খাই না। আয়না ওর কথা কানে তুলে না। একটা ফুচকা সমুদ্রের মুখে পুড়ে দেয়। ঝাল ঝাল ফুচকা খেয়ে নাজেহাল অনেক সমুদ্রের। ও একদম ঝাল খেতে পারে না। ঝালে নাকের পাটা লাল হয়ে আসে। সমুদ্রের নাজেহাল দশা দেখে আয়না খিলখিল করে হেসে বলে, আপনি ফুচকা খান না? পৃথিবীতে এমন মানুষও আছে যে ফুচকা খায় না? সমুদ্র ওর দিকে মোহগ্রস্ত চাহনিতে তাকিয়ে থাকে। একদিন 2 দিন করে মোট 4 দিন কেটে গেল। আয়নার কড়া ডোজের ওষুধ খাওয়া বন্ধ হলো। বলতে গেলে সে আগের মতো স্বাভাবিক হয়ে যায়। কেবল ঘুমের ওষুধ চলছিল তখন। সে নিজের পুরাতন স্বভাবে ফিরে আসে। বাবার সঙ্গে কথা বলতে চায় না। সমুদ্রকে ইগনোর করে। কিন্তু এবারে তার জীবনে 2 পুরুষই সম্পূর্ণ উল্টা আচরণ করে। আয়না ওদের সঙ্গে কথা না বললেও নিজেরাই এসে এসে ভাব জমায়। যত্ন আত্মীর কমতি নেই। অসুস্থ থাকা অবস্থায় করা ব্যবহার ওই সময় স্মৃতি আয়নার স্মরণ নেই। রোকসানা ম্যাডাম বলেছে এটা নাকি খুব নর্মাল। ম্যাক্সিমাম পেশেন্টই ট্রমায় থাকা অবস্থায় ঘটনা ভুলে যায়। আয়না রাতে বসেছিল বারান্দায়। ওর মন ভীষণ খারাপ। এতদিন পর ও নিজের মিসক্যারেজের কষ্ট টের পাচ্ছে। ওর বাবুটার পৃথিবীতে নেই। পৃথিবীতে আসার আগেই মায়ের সঙ্গে অভিমান করে দূরে চলে গেল। চোখ বেয়ে টপাটপ 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। নিকোষ কালো আধারে সব কষ্ট যেন কোথায় তলিয়ে যেতে লাগে। কেমন শূন্য লাগে সবকিছুই। এমন সময় রুমে সমুদ্র প্রবেশ করে। আয়না ওকে দেখা মাত্রই বারান্দার দরজা লাগিয়ে দিল। সমুদ্র হাসি মুখে বারান্দায় টোকা দিয়ে বলে, আয়ো, বারান্দায় থাকলে মশা কামড়াবে তোমাকে। ভেতরে এসো। অবশ্য ভেতরে আসলে বড় মশা কামড়ালেও কামড়াতে পারে। হু নোস। আয়না ওপাশ থেকে বলে, আমাকে আয়ু বলে কেন ডাকছেন? আমার বউকে আমি আদর করে ডাকছি। তোমার সমস্যা কি? সমুদ্র বারান্দার দরজা খুলে ওর পাশে দাঁড়িয়ে একটা কিটক্যাট এগিয়ে দিয়ে বলে। মন খারাপ কেন আমার বউয়ের? আয়না খামোশ থেকে সমুদ্রের পানে তাকালো। সমুদ্র সাদা টি শার্ট পরে আছে। চেহারায় ক্লান্তি ভাব ফুটে আছে। সে আয়নার মুখে চকলেট তুলে দিয়ে বলে, কাল রাতে ট্রেনে সিলেট যাচ্ছে, জামা কাপড় গুছিয়ে নাও। আয়না ভ্রু কুচকে বলে, আমি যাব না, আমার ইচ্ছে নেই। বারে, তোমার না এত আগ্রহ যাওয়ার, হুট করে কি হলো? আয়না মনে করতে পারে না তার কখন সিলেট যাওয়ার শখ জাগে। সমুদ্র কেন তার সঙ্গে এত মিষ্টি ব্যবহার করছে? ওর না দ্বিতীয় বিয়ে করার কথা? মানুষ পটে সব ঘোলাটে স্মৃতি পরিষ্কার হয়ে ওঠে। সে বলে, আপনি খুব খারাপ একটা লোক সমুদ্র। আমার চোখের সামনে থেকে দূর হন আপনি। সমুদ্র ওর পিছনে গিয়ে দাঁড়ালো। এরপর বলে, এবার চলবে? দেখো, তোমার চোখের সামনে থেকে পেছনে এসে দাঁড়িয়েছে। আয়না খুব বিরক্ত হলো। তাকে আরো বিরক্ত করতে সমুদ্র পিছন থেকে ওকে জড়িয়ে ধরে বলে, আই এম সরি জান, আমি আর কখনো তোমাকে কষ্ট দিব না। আই প্রমিস, সব সময় তোমায় খুব যত্ন করে রাখবো। আই উইল নট গিভ ইউ লিলিস, আই উইল টেক কেয়ার অফ ইউ লাইক এ হোয়াইট লিলি।
এত দ্রুত আপনার সব অপরাধ মাফ হবে? শাস্তি দিলে দাও। সমুদ্রর সামনে এসে দাঁড়ায় এবং কানে হাত দিয়ে বলে। সরি মাই হোয়াইট লিলি। আয়না সঙ্গে সঙ্গে ওর হাত নামিয়ে দিয়ে বলে। আমি স্বামী হিসেবে আপনাকে অনেক বেশি সম্মান করি। সমুদ্র ওর পাশে এসে বলে। তোমাকে কোনো চাপ দিব না। তোমার যেদিন আমার সঙ্গে আসতে মন চাইবে ফিরে এসো, আমি তোমার অপেক্ষায় থাকবো। আয়না অপলক নয়নে চেয়ে থেকে বলে। আমাদের বাবুর জন্য আপনার খারাপ লাগে না? সমুদ্র এবারে কিছুটা মিইয়ে গিয়ে বলে। লাগে, কিন্তু আমি জানি ও খুব আনন্দের সুখে আছে। বরং ওর জন্য আমরা দুঃখ পেলেও দুঃখ পাই। ওর জন্য হলে আমাদের হাসি খুশি থাকতে হবে। বাবা মা হাসি খুশি থাকলে বেবিও আনন্দে থাকবে। আয়না সামান্য হাসে। সমুদ্র ওর হাতে হাত রেখে বলল। আমাকে আরেকটা সুযোগ দাও। দেখো, অভিযোগ করার সুযোগ দিব না। কিভাবে? আপনাকে বিশ্বাস করতে ভয় লাগে। যদি আবারও অবহেলা করেন? সমুদ্র ওর কথায় থমকে যায়। কয়েকদণ্ড নিজের মনের সঙ্গে বোঝাপড়া করে এরপর বলে। তোমার না অনেক ইচ্ছা ছিল একটা প্রেম করার, বয়ফ্রেন্ড নিয়ে টিএসসি ঘোরার? আমাকে কয়েকদিনের জন্য বয়ফ্রেন্ড বানাও, দেখবে অটো আমার প্রতি বিশ্বাস চলে আসবে। আয়না বিস্ফোরিত চোখে সমুদ্রের পানে তাকালো। সমুদ্র তার এই ইচ্ছার কথা কিভাবে জানলো? এটা তো তার অ্যাডমিশন টাইমের ফ্যান্টাসি ছিল। উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড? দেখো, আমাদের কত ভাগ্য ভালো, মানুষ বয়ফ্রেন্ড টু হাজব্যান্ড হয়, আর আমি হাজব্যান্ড টু বয়ফ্রেন্ড হওয়ার প্রস্তাব দিচ্ছি। আয়না জবাব না দিয়ে অদ্ভুত চোখে তাকিয়ে থাকে। সেদিন রাতে সমুদ্র নিজের বাড়ি ফিরে যায়। পরদিন বিকেলে ফোন দেয় আয়নাকে। আজকে সিলেটে যাওয়ার পরিকল্পনা তাদের। আয়না ফোন তুলে বলে। আপনি অপেক্ষা করেন, আমি আর আলিয়া বের হচ্ছি। শোনো, বাঙালি মেয়েরা বয়ফ্রেন্ডকে কোনোদিন আপনি বলে ডাকে না, সে তুমি। কমলাপুর স্টেশনে পৌঁছে যায় সবাই। ট্রেনে করে যাবে তারা। রাত 8:30টায় ট্রেন। শ্রাবণ, সমুদ্র, পিউ এসে গেছে। আয়না আলিয়াকে ফাহাদ সাহেব ড্রপ করলেন। গন্তব্যস্থলে হুট করে ট্যুর অর্গানাইজার হিসেবে রঙ্গনকে দেখা গেল। রঙ্গনকে দেখা মাত্রই সমুদ্র ভ্রুকুচকে তাকালেও পিউ মিটমিট করে হাসে। রঙ্গন আর শ্রাবণ নাকি ট্যুর ম্যানেজমেন্টের ভলেন্টিয়ার হিসেবে আছে। রঙ্গন সঙ্গে ওর বোনকেও এনেছে। ট্রেনের একটা বগির অর্ধেক জুড়ে ট্যুর ঢাকা টু সিলেটের মানুষজনে ভরে গেল। ফেসবুক গ্রুপে দেখে অনেকে রেজিস্ট্রেশন করেছে। বাজেট একটু বেশি হয় ভদ্র পরিবারের মানুষজনই আগ্রহ পোষণ করেছে। আয়না জানালার পাশে বসে পড়ে ট্রেনের। ট্রেন চলা শুরু করতেই সমুদ্রের ফোন থেকে মেসেজ আসে। ট্রেনের বাম সাইডে আসো, একটু প্রেম করি। এই জার্নি বাই ট্রেন কম্পোজিশন যতটা ইন্টারেস্টিং আর নব্য অভিজ্ঞতার হয়, বাস্তবে যেন তার থেকেও কয়েক গুণ বেশি সুন্দর। সবে 15 মিনিট হয় ট্রেন ছেড়েছে। হুইসেলের শব্দটা কানে বাজতেই ধীর গতিতে ট্রেন চলা আরম্ভ হলো। ট্রেন চলতে শুরু করার টাইমে আয়নার কেমন জানি এক ভিন্ন অনুভূতি হলো। জীবনের প্রথমবারের মতো তার ট্রেন জার্নি। ছকর ছকর টাইপের আওয়াজ কানে ভাসে। রেল লাইনের দুপাত বেয়ে ট্রেন গন্তব্যের দিকে ছুটে। সে সমুদ্রের মেসেজ উপেক্ষা করে ট্রেন জার্নি উপভোগ করে। এখন অবশ্য ট্রেন তার আপন গতিতে ছুটছে। জানালা সিটের ধারে বসে চোখ নিবন্ধ রেখেছে আয়না। বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিল। অন্ধকারে তেমনভাবে কিছু দেখা যাচ্ছে না। কমলাপুর স্টেশন ছেড়ে ট্রেন ছুটছে। ল্যাম্পপোস্ট থাকলে বাইরের দৃশ্য সামান্য দেখার সুযোগ মিললেও দ্রুতগামী ট্রেনের গতি এগিয়ে যায়। ফলে কিছু দেখার আগে অন্ধকার এসে ভিড় জমায়। তাই ভালো লাগছে তার। বাতাসে চোখ মুখ ঠান্ডা হয়ে আসে তার। চুল উঠতে থাকে এলোমেলোভাবে বাতাসের ধাক্কায়। এমন সময় সমুদ্র এসে তার সামনে দাঁড়ালো, তবে কিছু বলল না। আয়না এক পলক দেখে জানালার দিকে মুখ করে তাকিয়ে বাতাস খায়। ও কেবল চোখ মেলে একবার দেখে গেল। সবে রাত 9টা বাজে, এত জলদি কেউ ঘুমাবে না। শ্রাবণ সবার দৃষ্টি আকর্ষণ করে বলে। ট্রেন জার্নিটা কেমন পাঁচশো লাগছে না? চলো সবাই মিলে গানের কলি খেলি। মেয়েরা একদল আর ছেলেরা একদল। খেলবা সবাই? তাহলে আর বোর ফিল হবে না। তাদের ট্যুর গ্রুপের সঙ্গে একজোড়া ফরেনার কাপল এসেছে। ওনারা সুদূর ইন্দোনেশিয়া থেকে এসেছে। ওখানকার স্থানীয় ইন্দোনেশিয়ান ভদ্রমহিলারও চোখের মনি নীলছে। উনি বারবার সমুদ্রের দিকে তাকিয়ে হাসি দিচ্ছেন। হয়তো ভাবছে সমুদ্র ভিন্ন দেশে কিনা। সমুদ্র পাল্টা হাসি দেয়। ইতিমধ্যে সবাই গানের কলি খেলার জন্য এক প্রকার উত্তেজিত হয়ে গোল হয়ে দাঁড়িয়েছে। আয়নাও এসে দাঁড়ালো। সমুদ্রের একদম ইচ্ছে নেই এসব খেলা খেলার। সে সরে দাঁড়ালো। এই ট্যুরে যারা এসেছে সবাই ওর অনেক জুনিয়র, বেশ কয়েক বছরের জুনিয়র। জুনিয়রদের সঙ্গে মিশতে ভালো লাগে না। এছাড়া আয়না তার মেসেজ উপেক্ষা করেছে বিধায় সামান্য কুণ্ঠিত বোধ করছে। ওর আবার কি হলো? মেয়ের মতিগতি বুঝতে মনে হয় নারীর মন রিলেটেড বিষয়ে পিএইচডি করা অত্যাবশ্যকীয়। তবে আয়না যদি এই মুহূর্তে তার থেকে দূরে থাকবে বলে মনোনিবেশ করে, সে অভিযোগ করবে না। জীবনের এমন এক পর্যায়ে এসে দাঁড়ালো, এখন সে কেবল আয়নাকে আগের মতো খুশি দেখতে চায়। আগের মতো সুস্থ হয়ে যাক। তার জন্য কারো জীবনে এত বড় ট্রমার জন্ম হোক, সে হাসতেও ভুলে যাবে এমন মানুষ হতে চায় না সমুদ্র। এর জন্য যদি আয়নার জীবন থেকে দূরে সরে যেতে হয়, সেটাও গ্রহণযোগ্য বই কি। তবে আয়না বরাবরের মতোই নিশ্চুপ।
ওর নীরবতা ক্রমশ সমুদ্রের মনে নেতিবাচক প্রভাবের আঁচড় কাটছে মনের অন্তরালে। কি হবে সামনে? দ্বিতীয়বারের মতো সব ঠিক হবে তো? গানের কলির আসর জমজমাট হচ্ছে। প্রথম পক্ষ গান শুরু করে। শ্রাবণের দল থেকে গান শুরু হলো। খালি গলায় শ্রাবণ গান ধরায়। ওর সঙ্গে তাল দিয়ে সবাই এক সুরে গায়। বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ি ফুলের গন্ধ, বন্ধুর বাড়ি ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সৈগ, বসন্ত বাতাসে, আমার বাড়ি আসে, বসন্ত বাতাসে, আমার বাড়ি আসে সৈগ, বসন্ত বাতাসে। ট্রেন আপন গতিতে ছুটছে। হিম ঠান্ডা হিমেল বাতাসের মাঝে এমন গানের আসর যেন আগুন। সবার চোখে মুখে হাসির রেখা। আসলে ট্যুর কিংবা ভ্রমণ আছে, এজন্যই মানুষ মানসিকভাবে সুস্থ আছে। না হলে এমন চাপ মুখর ব্যস্ততায় কবে মানুষ ডিপ্রেশনে থেকে ধুকে ধুকে বাঁচত। ভ্রমণে অপর নাম ম্যাজিক হওয়া উচিত। ভ্রমণে আসলে আপনা আপনি মানুষের মন মেজাজ ভালো হয়ে যায়। কয়েকদিনের জন্য সকল কাজকর্ম থেকে বিরতি। আহা, খালি ঘোরাঘুরি করা। মেয়েদের দলকে দিয়ে একটা গান গেতে হবে। মেয়েরা অনেক ভাবছে দিয়ে কি গান আছে। কোনো গানের লাইনই দিয়ে শুরু হয়। রঙ্গন কাউন্টডাউন শুরু করে, জোরে জোরে বলে 10, 9, 8। ছেলেরা অনেক খুশি। ওরা প্রথম রাউন্ডে জিতে যাচ্ছে। অবশেষে দিয়ে কেউ গান গাইতে পারল না। ছেলেরা আবার গান গাওয়া শুরু করে। এবার শ্রাবণ আর রঙ্গন একজোট হয়ে গাচ্ছিল। ওই দূরে চলো না নীল আকাশে, হারিয়ে যাই তোমার হাতটি ধরে, পায়ে পায়ে ঘুঙুর পায়ে, হারিয়ে তুমি কাশবনে মৃদু বাতাসে হয়েছিল। গানের রেশ বেশ করা হচ্ছিল। দূরে সরে থাকা গেল না। গানের আওয়াজ শুনে সমুদ্র দূর থেকে এগিয়ে আসরে যোগ দেয়। দারুণ গাচ্ছিল ওরা। ফরেনার দুজন খুব উপভোগ করছে। সবাই হাততালি দিচ্ছে। সে গানের আসরের ঠিক মাঝে আসায় আয়নার সঙ্গে চোখাচোখি অথবা শুভ দৃষ্টি ঘটে। রঙ্গন গান থামিয়ে বলে, ছেলেদের দলে সবাই মোটামুটি ভালো গায়, কিন্তু মেয়েদের মধ্যে পিউ আলিয়া কেউই গান গেতে পারে না। এমনকি রঙ্গনের বোন রুষাও পারে না গেতে। পিউ আর আলিয়া গিয়ে তর্ক জুড়ে দেয়। শ্রাবণ নাকি ইচ্ছে করে ওদের হারানোর জন্য এমনভাবে টিম তৈরি করেছে। জানে ওদের টিমে কোনো গায়িকা নেই, আর ছেলেদের টিমে গায়ক দিয়ে ভরা। এটা নাকি বৈষম্য হচ্ছে। ঝগড়াঝাটির শেষ পর্যায়ে সিদ্ধান্ত হলো ট্রুথ ডেয়ার খেলা হবে। তবে শেষ মুহূর্তে ফরেনার ভদ্রলোক বলে ওঠে, I want to hear more from you guys. Want to hear some Bangla song. বাঙালি নিজেদের মধ্যে যত ঝামেলাই করুক না কেন, বিদেশিদের সামনে ফিটফাট থাকবে। বিদেশি বাবু যেহেতু বাংলা গান শুনতে চাইছে, তাহলে নিজের দেশে সুন্দর গানগুলোই শোনাতে হবে সুন্দর কণ্ঠে। শ্রাবণ সমুদ্রের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, বস, এবার তুমি গাও। তুমি গান গেলে পুরো টেনের মানুষ গান শুনতে চলে আসবে। আমি না রে, গান গাইতে আর ভালো লাগে না, আগের মতো গাইতে পারি না। তোরা তো খুব জোস গাচ্ছিলে, গাইতে শুরু কর আবার। তুমি সায়ান্তের ছাত্র, তুমি গান শোনাও একটা প্লিজ। সমুদ্র আগে রবীন্দ্রসঙ্গীত ভালো গাইতো, সবাই প্রশংসা করতো অনেক। কিন্তু ইদানিং চর্চা নেই। চর্চা ছাড়া রবীন্দ্রসঙ্গীত ডিজাস্টার। সে গলা খাকারি দিয়ে গান গাওয়ার জন্য প্রস্তুতি নিল। এরপর আয়নাকে উদ্দেশ্য করে বলে, আয়ু, কোন গান শুনতে মন চাচ্ছে বলো তো? আয়না সহ কেউ ভাবেও নি সমুদ্র আয়নাকে উদ্দেশ্য করে কিছু জিজ্ঞাসা করবে। সবার দৃষ্টি যায় আসরের এক কোনায় গুটিসুটি মেরে বসে থাকা মেয়েটার দিকে। ও যেন এতে বিব্রত বোধ করে জোরপূর্বক হাসে। রঙ্গন দুষ্টুমি করে বলে, শ্রাবণ ভ্রুকুচকে বলে, ওই বেটা, ভাবি না তোর ফ্রেন্ড? আয়না আশেপাশে তাকিয়ে উসখুস করে অন্যদিকে যাত্রা শুরু করলে খালি গলায় গানের আওয়াজ ভেসে আসে। আয়না থমকে দাঁড়ালো। পিছনে ফিরে তাকিয়ে দেখে সমুদ্রই তার পানে চেয়ে আছে। ও আয়নার দিকে তাকিয়ে একগাল হেসে গেয়ে ওঠে, বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন কি রাতে লুকাবে, মুছো না কো আমার ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল, কাছে কি বা দূরে রাও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। সমুদ্রের কণ্ঠে হয়তো বা প্রশিক্ষণ প্রাপ্তের জন্য কেমন একটা মাদকতা আছে। ওর কণ্ঠে গান শুনলে কিছু একটা উপলব্ধি করা যায়।
মনে হয় ওর কণ্ঠে বড়ই বেদনার ছাপ, মনে হয় ও নিজে দুঃখ গাইছে। আসলেই কি তাই? গানের আসর শেষ হলে ট্রেনের ভেতর থেকে দুজন এসে ওদের ডিনার দিয়ে যায়, খিচুড়ি আর ডিম সেদ্ধ। যদিও বা আহামরি কোনো কিছু না, কিন্তু কেন জানি সবাই মিলে একসাথে খেতে বসে বেশ মজা লাগলো। খাওয়া দাওয়ার পর ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা শুরু করে। কোকের বোতল নিয়ে খেলা শুরু করে। সবার আগে রঙ্গনের দিকে বোতল থামে। রঙ্গন ট্রুথ নাই, শ্রাবণ জিজ্ঞাসা করলো। আমার লেভে ফার্স্ট ক্রাশ কে? রঙ্গন একটু হাসি দিল। সমুদ্র তির্যক চাহনিতে তাকায় ওর পানে। রঙ্গনের এহেন অকপটে স্বীকারোক্তিতে সকলে তাজ্জব বনে যায়। ধাপে ধাপে খেলা জমে। শ্রাবণ বোতল ঘুরালে এবারে আয়নার দিকে বোতল থামলো। আয়নাকে সহজ প্রশ্ন করলো। শ্রাবণও বলে, ভাবি, আপনার কেমন ছেলে পছন্দ হয় বিয়ের আগে? এরপর সমুদ্রের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, তুমি কান। প্যারা নাই। আয়না বলতে চাইছিল না, কিন্তু সবাই শুনতে চায়। এমনকি সমুদ্রের আগ্রহ দ্বিগুণ। সমুদ্রের ধারণা নিশ্চয়ই কোনো সিএসসি ইঞ্জিনিয়ার পছন্দ, এজন্য লজ্জা পাচ্ছে। আয়না উত্তর দিচ্ছিল না দেখে আলিয়া বলে ওঠে, আবার ছোট্ট থেকেই ডাক্তার ছেলে পছন্দ, স্পেশালি অ্যাপ্রন পরা ডাক্তার। সমুদ্রই শোনামাত্র বলে ওঠে, তাহলে এখন থেকে প্রতিদিন অ্যাপ্রন পরে বসে থাকবো। অনেক অবধি গল্পগুজব চলে। তখন অবশ্য সমুদ্র ছিল না, একটু দূরেই ফরেনার দুজনের সঙ্গে গল্পে ব্যস্ত ছিল। তারপর আর ওকে দেখা যাচ্ছিল না। এদিকে সিঙ্গারা চিপস সব খাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু সমুদ্র নেই। আয়না উঠে যায় সিট থেকে। একা একাই হেঁটে একাই হেঁটে হেঁটে ট্রেনের বগি শেষ মাথায় দরজার সামনে আসতে সমুদ্রের কণ্ঠস্বর শুনল। কি ব্যাপার, এখানে কেন? আয়না চকিতে উঠে তাকালো। লম্বা মানুষটা কালো জ্যাকেট গায়ে ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে আছে, কি যেন দেখছিল। কি দেখছিল সেটা আয়নারও দেখতে মন চাইলো। আমার রাতের বেলা ট্রেন জার্নি খুব ভালো লাগে, স্পেশালি ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে চাঁদ দেখার মজাই আলাদা। আয়না একটু উকি মেরে চাঁদ দেখার চেষ্টা করে। সাপ বোঝা যায় ও ভয় পাচ্ছে। সমুদ্র ওর বাহু ধরে এগিয়ে এনে বলে, সবকিছুর এক্সপিরিয়েন্স থাকা দরকার। দেখো আজকের চাঁদটা কি সুন্দর। আয়না হাতল ধরে উপরের দিকে তাকায়। এক ফালি চাঁদ দেখতে পেল সে। আজকে কি পূর্ণিমা নাকি? ওর উড়ন্ত চুলগুলো সমুদ্র মুখ থেকে সরিয়ে নিজের হাতে মুঠো করে ধরে। এরপরে বলে, পরের স্টেশনে নামবা? আয়না চোখ বড় বড় করে বলে, বলেন কি? এক্ষুনি নেমে পড়লে সিলেট পৌঁছবো কি করে? আরে বোকা, স্টেশনে নেমে চা বিস্কুট কিনে দেন, আবার উঠে পড়বো। টিকিট আছে তো, দেখতে চাইলে দেখাবো। একটু পর ট্রেন থামলো। কয়েক মিনিটের জন্য মনে হয় যাত্রীদের সঙ্গে সমুদ্র আয়নাকে নিয়ে নেমে যায়। প্ল্যাটফর্মে ভিড় লেগেছিল। আরেকটা ট্রেন নাকি আসবে, কিন্তু লেট করেছে, জন্যে যাত্রীরা অপেক্ষায় আছে। প্ল্যাটফর্মের ফ্লোরে ফ্লাক্সে করে চা বিস্কিট বিক্রি করছে এক মহিলা। সমুদ্র 2 কাপ চা কিনে আয়নাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করে। এই প্ল্যাটফর্ম বুঝি ঢাকার বাইরে। ইতিমধ্যে কুয়াশায় ঢেকে গেছে আকাশ, দূর দূরান্ত অন্ধকার আর কুয়াশা। ট্রেন থেমে আছে, যাত্রীদের আনাগোনা। একজন কুলিও দেখা গেল, এখন আর কুলির দেখা মিলে না। অবশেষে চা হাতে নিয়ে ট্রেনে উঠে পড়ে তারা। চা এত গরম ছিল মুখে দেওয়া যাচ্ছিল না, ফু দিয়ে খেতে হচ্ছে। সমুদ্র এবারও গেটের ধারে দাঁড়ায়। আয়নাও দাঁড়ালো। তার বেশ মজা লাগছে। সমুদ্র বলে, ভূতের গল্প শুনবা? আয়না ভ্রু কুচকে বলে, আপনি ভূতের গল্প জানেন নাকি? আগে তো ফেসবুক ছিল না, আমরা রেডিও এফএম এ ভূতের গল্প শুনতাম। শুনবো নাকি? ছোট্ট একটা গল্প। বলেন তাহলে শুনি। একটা ছেলে একরকম শীতের রাতে প্রায় রাত 12টায় ট্রেনে করে সিলেট যাচ্ছিল। প্রতিমধ্যে ট্রেন থামে কোনো এক অকারণে। সে প্ল্যাটফর্মে বসে গল্পের বই পড়ছিল। রাত যখন অনেক, প্ল্যাটফর্ম ফাঁকাই ছিল। হুট করে একটা মেয়ে এসে বলে, গল্পের শেষে কি হয়েছে বলা যাবে? ছেলেটা এন্ডিং বলে দেয়, যেখানে নায়ক তার নায়িকার মৃত্যুতে শোকাহত হয়ে প্রেমের বই লিখেছে এবং বেস্ট সেলার হয়। আয়না বিরক্ত হয়ে যায়, বলে, খুবই বোরিং গল্পটা, এর চেয়ে চুপ থাকুন তো। প্ল্যাটফর্মে গল্পের এন্ডিং শোনা মেয়েটা চলে যাওয়ার পর ছেলেটা ভূমিকার অংশ পড়ে, যেখানে লেখা, আমার প্রিয় সন্ধ্যা মালতী, তোমার গালের কালো দাগ আমার সবচেয়ে প্রিয়। আয়না হাই তুলে একটা চা খাওয়ায় মনোযোগ দেয়। সমুদ্র বলে যায়, ছেলেটা হতভম্ব হয়ে কালো কুয়াশার দিকে তাকিয়ে থাকে, কারণ গল্পের এন্ডিং শোনা মেয়েটার গালেও কালো দাগ ছিল। আয়না চমকে উঠে বেশে সমুদ্রের দিকে তাকায়। সমুদ্র বলে, 12টা বাজতে চলল, পরে প্ল্যাটফর্মে নেমে সন্ধ্যা মালতীর সঙ্গে দেখা করবে। মানুষ কতটা আহাম্মক, বলদ আর গাধা হলে একটা কাল্পনিক চরিত্রের অস্তিত্ব খুঁজতে সত্যি সত্যি পরের স্টেশনে ঠিক 12টা বাজতে 10 মিনিট আগে ট্রেন থামলে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নামে। সমুদ্র এই কাজটাই করে। প্ল্যাটফর্মে যাত্রীদের আনাগোনা খুব কম, এমনকি ট্রেন থেকে গুটি কজন নেমেছে। সমুদ্র আয়নাকে উদ্দেশ্য করে বলে, কি ভয় পাচ্ছ? আসো আসো, ভয়ের কিছু নেই। সন্ধ্যা মালতী খারমত কেন, শি ইজ প্রিটি ঘোস্ট।
আয়না বলে। আমি আপনার মতো স্টুপিড না। সমুদ্র সরু দৃষ্টি নিক্ষেপ করে বলে। ওসব কিছু না, তুমি ভয় পাচ্ছ জন্য আসতে চাও না। আমার মতো সাহসী হলে ঠিকই নেমে পড়তে আর সন্ধ্যা মালো থেকে খুঁজতে আসতে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তুমি নামবে না, কারণ তুমি ভিতর টিম। তার চেয়ে বরং ট্রেনের কেবিনে ফিরে যাও, একা ভয় পেয়ে কান্নাকাটি করবে। আয়না চোখ বড় করে চোখ রাঙালো তার দিকে করে, জেদ মাথায় চাপলো। এরপর ট্রেন থেকে নামে। ট্রেন থেকে নামতেই ঠান্ডায় হাত জমে আসে। বাপরে, এত শীত পড়লো কিভাবে! সে হাতে হাত ঘষে সামনের দিকে পা বাড়ায়। সমুদ্র একটু এগিয়ে গেছে কিনা তার আসলেই ভয় লাগতে শুরু করে। স্টেশন এক প্রকার নির্জন, 2-3 জন কেবল, কেমন গা ছমছমে রহস্যময়তায় ঘেরা। তবে মনের মধ্যে অন্যরকম এক অ্যাডভেঞ্চার অনুভূতি আসে। নিজেকে হারিয়ে যাওয়া নাবিক মনে হচ্ছে। ইন্টারেস্টিং বটে। সে এগিয়ে সমুদ্রের সঙ্গে পা ফেলে। সমুদ্র তাকে দেখে নিজের কালো জ্যাকেট খুলে দিল। আয়নার গরম কাপড়ের দরকার ছিল, বিনা বাক্যে সেটা নিয়ে নেয়। জ্যাকেট গায়ে জড়াতে পরিচিত মানুষটার গায়ের গন্ধ নাকে ভাসে। আয়নার কাছে মানুষটার গায়ের গন্ধ কত পরিচিত, কিন্তু মানুষটা কি তার পরিচিত? সমুদ্র জ্যাকেট খুলে দেওয়ায় উন্মুখ হলো তার পাতলা শার্ট, যার দরুন ওর নিজের বেশ শীত শীত লাগে। আয়না অবশ্য এক বিন্দু মায়া দেখায় না, ভুলেও জ্যাকেট ফেরত দিল না। হাঁটতে হাঁটতে আনমনে সমুদ্র গান ধরায়, খালি গলায় গায়। ধীরে ধীরে যাওয়ানোর সময় আরো ধীরে বাও, আর একটুক্ষণ রওনার সময় একটু পরে যাও। ওর গান শুনতে শুনতে হাঁটতে বেশ উপভোগ করে আয়না। কেমন অদ্ভুত এক অনুভূতি। রাত 12টায় করুণ কণ্ঠে গান ওর বুকে তোলপাড় তুলে দেয়। পুরো প্ল্যাটফর্ম চক্কর মেরে একদম শেষ প্রান্তে গিয়ে থেমে যায়। দুজনেই কিঞ্চিত থাপাচ্ছে। এদিকে একদম মানুষ নেই, পুরো জায়গাটায় ধুধু নির্জন। সমুদ্র মন খারাপের কণ্ঠে বলে, না, সন্ধ্যাবেলাতে দেখা পেলাম না, ভেবেছিলাম আজকের সাথে দেখা হবে। আয়না কর্কশ গলায় বলে। মেয়ে দেখার সুযোগ পেলে হুঁশ থাকে না, তাই না? সমুদ্র চোখ বড় করে বলে, মাই গড, তুমি দেখি ভূতের উপরে জেলাস। কাম অন, শি ইজ জাস্ট এ গোস্ট। আয়না মুখ ফিরিয়ে নেয়। ওই সময় মনে হলো কারো ছায়া প্ল্যাটফর্মের মোজাইক করা ফ্লোর থেকে সরে গেল। কোনো নারী মূর্তি ছিল বলে মনে হচ্ছে আয়নার। হঠাৎই ভয় জেঁকে ধরে, গায়ে হিম ধরা ভয় খেলে যায়। ও চোখ বড় বড় করে ঢোক গিল। এমন সময় দূর থেকে হুক্কা হওয়ার শব্দ ভেসে আসে। এর পরপরই কেমন করুণ সুরে কারো কান্নার আওয়াজ ভেসে আসে। আয়নার পিলে চমকে উঠে বলে, সমুদ্র, আমার মনে হয় জায়গাটা ভালো না, নিশ্চয় খারাপ কিছু আছে। তখনই দূর থেকে কেমন কাদো গলায় ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। আয়না পারলে সমুদ্রের গায়ে ঢুকে পড়ে যায় ভয়ে। নিশ্চয়ই সন্ধ্যা মালতী এসেছে। কেন এসব বাজে কথা মুখে আনেন? হুম, এখন সত্যি হলো না তো আবার? খাইছে রে, এখন কি হবে হাইবু? সন্ধ্যাবেলাতে যদি সামনে এসে কেমন সামলাবো? আয়না ভয়ার্ত চোখে তাকাতেই সমুদ্র হো হো করে হেসে ওর মাথায় চাটি মেরে বলে। কুকুরের কান্নার আওয়াজ ছিল না? আয়না যেন জানে পানি ফিরে পেল, স্বস্তির নিঃশ্বাস ফেললো। এমন সময় ট্রেনের হুইসেল বেজে ওঠে বিকট শব্দে। শব্দের তোপ এত জোরে ছিল যে স্টেশনের শেষ মাথা অবধি কানে বাজে। সমুদ্র চোখ বড় করে বলে। ও শিট, নো। এরপর দুইজনে একে অপরের দিকে তাকালো। এরপর সমুদ্র কোনো চিন্তা ভাবনা না করে আয়নাকে কোলে তুলে নিল। এরপর দেয় এক দৌড়, দিক বিদিক ভুলে সামনে দৌড় লাগায়। অবশেষে ট্রেন চলতে শুরু করার 10 সেকেন্ড আগে ট্রেনে উঠল। আর সামান্য দেরি হলে ট্রেন মিস যেত। আয়নাকে কোল থেকে নামিয়েও হাঁপাতে থাকে। টিটি এসে সমুদ্রের উপর চোটে এক প্রকার ঝাড়ি মেরে পড়ল। সরি ভাই। ভদ্রলোক বিরক্ত মুখে সামনের দিকে অগ্রসর হয়। সমুদ্র একটু হেঁটে কোথা থেকে এক বোতল পানি এনে নিজে ঢকঢক করে খেয়ে আয়নাকে সাধলো। আয়নাও পিপাসায় গলা ফেটে যাচ্ছিল। সে এক চুমুকে পানি পান করে সমুদ্রের দিকে তাকায়। ওই নীলচে চোখের মনির দিকে তাকালেই মায়া লাগে, বুক ভাল লাগে। ভালোবাসার মরুভূমিতে আটকে যেতে মন চায়। পরক্ষণে মরিচিকা নামক ভয়াবহ বস্তু আঘাত হানে। যদি সবটা মরিচিকা হয়, ওর ওই কেয়ার ভালোবাসা সব মিথ্যা হলে দ্বিতীয়বার পারবে আয়না সব ধাক্কা সামলাতে? পারবে না। আয়ু? সমুদ্রের মুখে আয়ু নামটা শুনে কেমন মিশ্র অনুভূতি হতো। আগে আকারে ইঙ্গিতে কত বুঝিয়েছিল তাকে আয়না না ডেকে আদর করে আয়ু ডাকতে, কিন্তু জনাব যেন বুঝতেই চাইতো না। সিদ্ধ ডিম খাবা? ট্রেনে সিদ্ধ ডিম খেতে দারুণ মজা লাগে। আয়না সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে ওর পানে তাকায়। দুজনের মধ্যে নীরবে বোঝাপড়া চলে, চোখের ভাষা পড়ার চেষ্টা চলে। একটা সময় পর সমুদ্র মোলায়েম কণ্ঠে বলে, আরেকবার সুযোগ দিতে খুব চাপ যাবে, দেওয়া যায় না? ওয়ান মোর চান্স। আয়না নীরব থেকে ট্রেনের সঙ্গে সঙ্গে যাওয়া চাঁদের পানে তাকিয়ে থাকে। সমুদ্র বুঝে ওর নীরবতায় ভীষণ রকমের অভিমান লুকিয়ে আছে, ক্ষোভ আছে। তবে কি রাগ জেদ ক্ষোভ জয়ী হবে? তাদের ম্যারিড লাইফ পরাজয় মানবে? পরাজিত হলে যদিও সুখে থাকে হারিসই। সমুদ্র বড় আশা নিয়ে তাকিয়ে থাকে, নিজের মনের সঙ্গে নিজেই কথা বলে। আয়না অনেকক্ষণ থম মেরে চুপ থাকার পর বলে, আপনার দেওয়া এফোর্ট দেখতে চাই আমি। সমুদ্র, ভরসা আর বিশ্বাস অর্জন করতে হয়।
আমি দ্বিতীয়বার যে আপনার প্রয়োজন হব না, আমাকে প্রিয়জন ভাববেন, আমাকে এই ভরসা আপনাকে দিতে হবে। যতক্ষণ অবধি আমি আপনার থেকে কোনো রকম কোনো আশার বাণী পাচ্ছি না, ততক্ষণ অবধি আপনার সঙ্গে আমি ফিরবো না। স্ত্রী হিসেবে অবহেলা মেনে চলছিলাম হাজার কষ্ট হলেও, কিন্তু আমার সন্তান যেন অবহেলা না পায় ভবিষ্যতে, এটার ইনসিওরিটি আপনাকে দিতে হবে। আয়নার বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনে সমুদ্র উত্তরে কেবল বলে, আমি তোমাকে নিরাশ করব না, দেখবে আমাদের সুখের সংসার হবে। আয়না সমুদ্রের দিকে তাকালো, ওর চোখ ছলছল করছে। নিশ্চয়ই মিসক্যারেজের কথা স্মরণ করে কান্না আসছে। সমুদ্র ওর দিকে মোহগ্রস্ত চাহনিতে তাকিয়ে বলে, ভালোবাসা নাকি প্রমাণ দেওয়া যায় না, তবে আমি অনুভব করাবো আমি আসলে আমার স্ত্রীকে খুব ভালোবাসি। দুজনেই কিয়ৎক্ষণ চুপ থাকে। সমুদ্র পরিবেশ হালকা করার জন্য বলে, ডিম সিদ্ধ আনি, ওয়েট। এরপর হেঁটে কোথা থেকে একটা কাগজে করে সাদা ডিম সিদ্ধ আনে, সঙ্গে লবণ মরিচ। নিজে এক কামড় বসে আয়নার মুখে তুলে ধরে। আয়না ভেবেছিল খেতে খুব একটা আহামরি কিছু না, কিন্তু কামড় দেওয়ার পর মনে হচ্ছিল বেশ মজার। রাত 12:30টার পর দুজন ফিরে যায় কেবিনের দিকে। কেবিনের সামনে আসতেই রঙ্গন পিউকে দেখা গেল। পিউ ভাইয়াকে দেখে সামান্য ঘাবড়ে যায়, তবে হাসি মুখ করে বলে, তোমাদের খোঁজের জন্যই বেরিয়েছি। মতিপথে রঙ্গনের সাথে দেখা, দুজনে মিলে আলাপ করছিলাম তোমরা কোথায় থাকতে পারো। সমুদ্র তেমন সন্দেহ করে না, আয়নাকে কেবিনের সিটে বসিয়ে দিয়ে চলে যায়। আয়নার খুব ঘুম পাচ্ছিল। ওদিকে আলিয়া, পিউ আর রুষা কি মুভি দেখছে আর হাসছে। মুভির সাউন্ড কানে বাজছে, বেজায় সে ঘুমিয়ে পড়ে, চোখ খোলা রাখতে পারে না। কিছুক্ষণ পর ফিরে এসে সমুদ্র দেখে আয়না ঘুমিয়ে ফিসফিস করে বলে, তোমরা আমার সিটে গিয়ে মুভি দেখো, যাও, শব্দ করো না। ওরা তিনজন চলে গেল চিপস সাথে নিয়ে। সমুদ্র আয়নার পাশে বসার পর আয়না একটু নড়ে হাওয়ায় কাঁধ বেঁকিয়ে মাথা কোথাও রাখতে চাইলে সমুদ্র নিজের বাহু এগিয়ে দিয়ে ওকে আরাম দেয়। আয়না ঘুমের ঘরে সমুদ্রের বাহুকে বালিশ ভেবে বেশ আদুরে ভঙ্গিমায় ঘুমিয়ে থাকে। সমুদ্র মুচকি হেসে বলে, I will be your personal pillow whenever you need to sleep. নতুন প্রতিটি দিন যেন কোনো নতুন এক অধ্যায়ের সূচনা। পূর্ব আকাশে তখনও কেবল সূর্যের মিষ্টি হাওয়া এসে ঝিলিক মারছিল। সমুদ্ররা গন্তব্যে পৌঁছালো সে সময়। বেশিরভাগ মানুষজন, বিশেষ করে তাদের ট্যুর গ্রুপের মেয়েদের মধ্যে ঘুমু ঘুমু ভাব। পিউ তো খুব বিরক্ত হয়ে জানিয়ে দিল তার আরও ভালো লাগছে না, ঘুমাবে সে। তাকে এই মুহূর্তে বিছানা এনে দিলে 1 সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়বে সে। শ্রাবণের মুখে পানির বোতল থেকে পানি বেশ ভালো মতো ওর মুখে ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে পিউয়ের মুখে পানির ঝাপটা লাগে। আরও ভীষণ রেগে শ্রাবণকে তাড়া করে। পিউ শ্রাবণের সম্পর্ক একদম ভাই বোনের মতোই। শ্রাবণ কখনো ওকে কাজিন ভাবে না। নিজের কোনো ভাই বোন নেই জন্যে পিউকে খুব আদর করে। পিউ ওকে ধাওয়া করলে শ্রাবণ পাল্টা ধাওয়া করে। সমুদ্র ওদের দুজনকে ঝাড়ি মেরে থামিয়ে দিল। সকালের নাস্তা করতে সিলেটের একটা পরিচিত বাংলা হোটেলে নামে তারা। তাদের সঙ্গে মিনি মাইক্রোবাস আছে। সিলেট ভ্রমণে এই মাইক্রো তাদেরকে ট্যুরিস্ট প্লেসগুলোয় পৌঁছে দিবে। 5 ভাই রেস্টুরেন্টে থামলো মাইক্রো। সকালেও অনেক ভিড় ছিল হোটেলে। তারা পরোটা সবজি অর্ডার দেয়। ফরেনার দুজন বাঙালি খাওয়া বেশ উপভোগ করে। খাওয়া শেষ করে শেষে দুধ চায়ের অর্ডার দেওয়া হলো। আলিয়া, শ্রাবণ সবার সামনে এমন আচার আচরণ করে যেন ওরা কতটা অপরিচিত, কিন্তু একমাত্র মেসেঞ্জার নামক অ্যাপটাই জানে তাদের মধ্যে কত কিছু চলছে তলে তলে। আলিয়া খেতে খেতে শ্রাবণের দিকে তাকালো। আরও বেশ কয়েকদিন আগে সে শ্রাবণের প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে। একই ভার্সিটির সিনিয়র জুনিয়র তারা ছুটিয়ে প্রেম করছে। পরিকল্পনা অনুসারে আজকে রাতারগুল সোয়াম ফরেস্ট যাওয়ার কথা। তারা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে বের হয়েছে। নাস্তা করে মাইক্রোবাস নিয়ে রওনা হবে। হয়তো 3-4 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে গন্তব্যস্থলে। আয়না আজকে হলুদ রঙের স্কার্ট পরেছে। ওকে স্কার্ট পরায় 16 বছরের বাচ্চা মানুষ লাগছে। সমুদ্রের যেন নিজের বউ থেকে চোখই সরছে না। সিলেট ঘুরতে এসে সবারই মন মেজাজ বেশ ভালো। সবার চেহারায় হাসি হাসি। এমনকি আয়না যে মুখ গোমরা করেছিল আজ সেও হাসি মুখে সবার সঙ্গে গল্প করছে। ফরেনার মহিলার সঙ্গে হেসে হেসে কথা বলছে। সমুদ্র তো এই আয়নাকেই দেখতে চায়। সে গম্ভীর হয়ে যায়। মাঝে মাঝে নিজের খুব অনুতাপ বোধ হয়। কেন যে কাজ নেই এত ডুবে থাকতো, কি হতো আয়ুকে আর একটু বেশি সময় দিলে। হাসপাতালের দিনগুলোর কথা ভাবলেই তার গা শিওরে ওঠে। কি দুর্বিষহ ছিল। সে চুপচাপ চায়ে চুমুক দেয়। সবাই হইচই করে বাসে। আয়না জানালার সিটে বসে সিলেটের সবুজ সমারোহ দেখায় ব্যস্ত। তার পাশে রুষা বসেছে। ওদিকে ছেলেরা গান ধরিয়েছে। দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে, এক পৃথিবীর ভালোবাসা রয়েছে ঘিরে, মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা, চুপি চুপি স্বপ্ন দেখে হাত বাড়িয়ে। আয়নার খুব জানতে ইচ্ছা হলো আসলেই কি দুঃখকে ছুটি দেওয়া যায়। উত্তর আসলো যায় তো।
এই যে তার মনে কত আঘাত ছিল, কিন্তু ভ্রমণে এসে আপাতত মনের কোথাও দুঃখ নেই। দুঃখকে ছুটি দিতে চাইলে ভ্রমণে আসা দরকার। রাতারগুল সোয়াম্প ফরেস্টে যেতে হলে নৌকা ভাড়া করতে হয়। রাতারগুল হলো মিঠা পানির জলভূমি। বিশ্বের কয়েকটা মিঠা পানির জলভূমির মধ্যে এটা অন্যতম। তবে শীতকালের আবির্ভাব হওয়ায় পানি অনেকাংশে শুকিয়ে গেছে। রাতারগুল সোয়াম্প ফরেস্ট গোয়াইন নদীর তীরে অবস্থিত। অনেক প্রজাতির উদ্ভিদ জন্ম নেয় এটাকে সিলেটে সুন্দরবন বলা হয়। ডাল বের্গিয়া, রেনি ফর্মিস সহ বিভিন্ন জল উদ্ভিদ দিয়ে ঘেরা সোয়াম্প ফরেস্ট। সাপ কেঁচো ছাড়াও বুলবুল, ঘুঘু, টিয়া, তোতা পাখির বসবাস রয়েছে। মাছরাঙা, কাঠঠোকরা পাখি উল্লেখযোগ্য। জুলাই থেকে অক্টোবর রাতারগুল ঘোরার বেস্ট সিজন, তবে নভেম্বরের মাঝামাঝি হওয়ায় তাদের ঘুরতে সমস্যা হবে বলে মনে হয় না। তাও পানি কিছুটা হলেও শুকিয়ে আসতে শুরু করেছে। নৌকায় করে খাল পেরিয়ে সোয়াম্প ফরেস্টের দিকে এগিয়ে নিয়ে যায় মাঝি। নৌকা ভ্রমণ বেশ উপভোগ করছিল সবাই। শীত শীত থাকায় আরও আকর্ষণীয় লাগছিল সবকিছুই। অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জলভূমির দিকে নৌকা বেয়ে মাঝি নিয়ে যাচ্ছিল। সোয়াম্প ফরেস্ট যেতে আরেকবার নৌকা পরিবর্তন করলো তারা। প্রতিটি নৌকায় 4 জন থাকলেও সমুদ্র আর আয়নাকে আলাদা একটা নৌকায় উঠে কেবল 2 জনই ভাড়া নিয়ে ওঠে। ওদের গ্রুপের সবাই কাছাকাছি থেকে সোয়াম্প ফরেস্টের ভিতর নৌকা যাত্রা শুরু করে। যত সামনে আগাচ্ছিল মাঝি, আয়না যেন ততই পুলকিত হচ্ছিল। মাঝি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। 1 ঘন্টা ঘুরবে তারা। ওয়াচ টাওয়ারের দিকে যাওয়া হচ্ছে। চারিপাশ থেকে পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছে, কিন্তু আশেপাশে তাকালে পাখি দেখা যাচ্ছে না। হুট করে সমুদ্র চোখ যায় একটা টিয়া পাখির দিকে। সে দ্রুত আয়নাকে ডেকে উঠে বলে, আয়ু দেখো, একটা কি সুন্দর টিয়া পাখি, কি সুন্দর ও লাল টুকরো ঠোঁট, একদম তোমার মতো সুন্দর, তাই না? আয়না টিয়া পাখি দেখার পরে আশেপাশে তাকালো, কিন্তু দেখতে পায় না। সমুদ্র ওর কাছে এসে ওর সাথে মিশে গিয়ে আয়নাকে বাম দিকে তাকিয়ে থাকতে বলে। ও বামে ঘুরে দেখে একটা টিয়া পাখি গাছের ডালে বসে পাখা ঝাপটাচ্ছে। সমুদ্র সুযোগ বুঝে ওর গালে ঠোঁট ছুঁয়ে বলে, মেয়ে, তুমি টিয়া পাখি হও, ওর মতো চঞ্চল হয়ে আনন্দে উড়ো। আমি না হয় ওই গাছের ডাল হলাম স্থির, যার কাঁধে মাথা রেখে সমস্ত ক্লান্তি ছেড়ে ফেলবে। আয়না ওর চোখের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলে, আপনি কি ফ্লার্ট করছেন? তোমার কি মনে হয়? আমার যা মনে হচ্ছে তাই বললাম। আজকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করো, আমার চেহারা প্রতিদিনই দেখবে। আয়না ওর দিক থেকে চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকায়। সত্যি অপরূপ প্রকৃতির মাঝে তার মধ্যে বিন্দুমাত্র বিরক্তি ভাব নেই। সোয়াম্প ফরেস্ট খুব অদ্ভুত রকম সুন্দর। চোখে না দেখলে আসলে বিশ্লেষণ করে এর প্রাকৃতিক রূপ বলে বোঝানো যাবে না। পানির মধ্য থেকে জন্ম নিয়েছে অসংখ্য গাছগাছালি। গাছের অনেকাংশই পানি নিচে ডুবে আছে। পানি আর গাছের সংমিশ্রিত সমাহারে মাছ দিয়ে নৌকা চলে। আমাজন জঙ্গলের একটা অংশ ভেবে ভ্রম হলেও হতে পারে। সমুদ্রর কয়েকটা ছবি তুলে বলে। এরপর আয়নার সামনে সদ্য তোলা ছবিতে সমুদ্র চুমু দিল। ওর এসব বাচ্চামো কাণ্ডে আয়নার হাসি পায় বেজায়, কিন্তু তা অপ্রকাশিত রেখে মুখে রাগী ভাব এনে বলে, এটা কি করলেন আপনি? কি করলাম? এমনভাবে প্রশ্ন ছুড়ে যেন কিছুই জানে না এই ভণ্ড ছেলেটা। ওই সময় ওর চেহারাখানা নিষ্পাপ শিশুর মতো লাগছিল। আয়না স্পষ্ট কাঠগলায় বলে, আমার ছবিতে কি কিস করলেন কেন? মোবাইলের স্ক্রিন তো আমার, তা আপত্তি আছে? আজব আপনি। সমুদ্র পুনরায় হেসে নীলচে চোখের মনি দিয়ে তাকিয়ে থাকে প্রেয়সীর পানে। প্রেয়সী তো। যে মেয়েটি তার প্রিয় ভালোবাসার নারী, তাকে তো প্রেয়সী বলা যায়। আজ এই মুহূর্তে সে উপলব্ধি করছে সে আয়নাকে ভালোবাসে। ওর হাজারো অসুস্থতাকে নিজের অসুস্থতা হিসেবে মেনে নিতেও রাজি সমুদ্র। নিজের সমস্ত শান্তির বিনিময়েও সমুদ্র চায় আয়নার হাসি মাখা মুখ। আচ্ছা, এটাকে কি ভালোবাসা বলে? ইউষার ক্ষেত্রে তো এমন হতো না। ইউষার বেলায় সে নিজে সুখী থাকতে চাইতো, কিন্তু এই মুহূর্তে মন চায় আয়ুষ সুখী থাকুক। এমনকি সে না থাকলেও যেন আয়ুষ খুশি থাকে। অদ্ভুত যত সব মনন ত্রিঘাত সমীকরণ। ওয়াচ টাওয়ারের সামনের দিকে নৌকা ভিড় জমালে আয়না লক্ষ্য করে শ্রাবণ আলিয়া একসঙ্গে গল্প করছে, আবার রঙ্গন পিউকে নিয়ে নৌকার অপর প্রান্তে ছবি তুলে দিচ্ছে। ওদের এত দ্রুত ভাব কিভাবে হয়ে গেল বুঝতে পারে না ও। ওদের নৌকায় কম বয়সী মাঝি খালি গলায় গান ধরায়। ওয়াচ টাওয়ার বন্ধ থাকে, ওইদিকেই নৌকা থামিয়ে পর্যটকদের ছবি তোলার জন্য সময় দেওয়া হলো। কিছুক্ষণ পর নৌকা ফিরতি পথে ঘুরে যাবে। আয়না সমুদ্র ছবি তোলায় আগ্রহ দেখায় না, ওরা প্রকৃতি দেখায় ব্যস্ত। দূর থেকে পানি ঝাঁপ মারা শব্দ কানে আসে। মাঝি বলে জলজ সাপ হতে পারে। আয়না সাপের নাম শুনে গা শিউরে ওঠে। সমুদ্র বলে ওঠে, আয়ু দেখো, সাপ। সাথে সাথে আয়না ভয়ে সমুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়লে ও প্র্যাঙ্ক করলাম। আয়না রেগে মেগে যেন বোম বনে যায়। সমুদ্র তো আর তোয়াক্কা না করে আচমকাই ওর কোলে মাথা রেখে শুয়ে বলে, আহ কি আরাম। আকস্মিক ওনার এমন কাণ্ডে আয়না কিছু বলার সুযোগ পায় না। তার আগে ও চটজলদি উঠে বলে, আয়ু তুমি শুয়ে দেখো, কি যে অদ্ভুত লাগে, উপরে আকাশ, নিচে সবুজ।
আয়নাকে কিছু বলার সুযোগ না দিয়ে ও নিজে তো নৌকায় গা ঠেকিয়ে শুয়ে পড়ে। সঙ্গে আয়নাকে আধা শোয়া করে নিজের পাশে শোয়ালো। আয়না নৌকায় হেলান দিয়ে শুতে একটা সাদা বক তাদের মাথার উপর থেকে খুব কাছাকাছি উড়ে যায়, একটু করে নৌকা দুলছে। সমুদ্রের কড়া পারফিউমের সুঘ্রাণ আয়নাকে ভেতর থেকে দুর্বল করে দেয়। ওশিয়ান লাভস হিজ মিরর। সমুদ্রের কথার অর্থ বুঝতে না পেরে আয়না প্রশ্ন ছুড়ে। কি বললেন বুঝিনি। সমুদ্র হেসে ফেলে এবং উঠে বসে, তারপর নৌকা চলতে শুরু করে। আয়নাও উঠে বসে এক প্রকার চিন্তা করে। 2-3 মিনিটের মধ্যেই উত্তর পেয়ে যায়, তবে সমুদ্রকে বুঝতে দিল না। মনে মনে সে ভীষণ অবাক হয়। এরপর একটু থেমে সমুদ্রকে উদ্দেশ্য করে বলে, দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি করে। সমুদ্র ভালোবাসা দিলে সেটারও প্রতিবিম্ব তৈরি হবে আয়নার ভেতর। অবহেলা দিলে প্রতিবিম্বেই অবহেলাই ফুটে উঠবে। সমুদ্র ওর দিকে অবাক দৃষ্টিতে তাকালো। আয়না ভুলেও ওর পানে তাকায় না। দুজনের মধ্যে নীরবে নিভৃতে ভালোবাসাময় দ্বন্দ্ব চলে। একে অপরকে বুঝতে চায়, শিখতে চায় দুজনের মনের ভাষা। আয়না বুঝে পায় না সমুদ্রকে ক্ষমা করে আবারও সুযোগ দিবে কিনা। অপরদিকে সমুদ্র চায় আয়নার পরশ, ছাড়তে নারাজ স্ত্রীর ছোঁয়া। অবশেষে কে জয়ী হবে তা কেউ জানে না। শায়লা চৌধুরী নিজের নারায়ণগঞ্জের বাসায় এসেছেন। বেশ কয়েক মাস বাসা বন্ধ থাকায় কেমন সৌন্দর্যের মাত্রা কমে এসেছে। সুন্দর করে সাজানো শোপিসগুলো বেশিরভাগই সাদা কাপড় দিয়ে মোড়ানো। সে বিছানায় শুয়ে আছে। শরীর ভালো যাচ্ছে না তার। কেমন অসুস্থতা গ্রাস করে নিল তার শরীরটাতে। অসুখের ব্যথায় কাতরাচ্ছেন তিনি। হাসপাতালে গিয়েছিল, কিছু টেস্ট করে এসেছেন। একা একা অসুস্থ অবস্থায় বড়ই অসহায় অনুভব করছেন তিনি। একা নেই অবশ্য, একটা কম বয়সী তরুণী মেয়ে আছে তার সাহায্যকর্মী হিসেবে। গতকালকে তার অসুস্থতার কথা ফাহাদকে জানানো হয়েছে, কিন্তু এখনও নারায়ণগঞ্জ এলো না। এমনকি কল দিয়ে খোঁজও নেয়নি। সব মিলিয়ে শায়লার শরীর ও মন কোনোটাই ভালো যাচ্ছে না। শায়লা চৌধুরী ভাবছেন আয়নাকে দিয়ে কনভিন্স করাবেন ফাহাদকে। আয়না মানসিকভাবে অসুস্থ হওয়ার পর তার সঙ্গে সখ্যতা বাড়িয়েছে। কোনোভাবে আয়নাকে ইনফ্লুয়েন্স করলে হয়তো ফাহাদও শান্ত হবে। আয়না সিলেট থেকে ফিরে আসলে একবার ওকে এ বাসায় দাওয়াত করবে বলে সিদ্ধান্ত নেন তিনি। শায়লা চৌধুরী বাথরুমে যাবেন বলে ভাবলেন। বেড ছেড়ে উঠে সামনে পা ফেললেন, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যায়। উনি পা পিছলে ফ্লোরে পড়ে যান। রাতারগুল সোয়াম্প ফরেস্ট থেকে পরবর্তী গন্তব্যস্থল ছিল ভোলাগঞ্জ সাদা পাথর। ট্যুর গ্রুপের সকলের সঙ্গে বেলা 12টায় হালকা নাস্তা পানি সেরে সমুদ্র আয়নাকে নিয়ে সিলেটের ভেতরে তাদের হোটেলে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। আয়নাকে নিয়ে এমন রোলার কোস্টারের মতো ঘোরাঘুরি করা ঠিক হবে না তাদের। ওর রিল্যাক্স দরকার। দুপুর থেকে বাকি সময়টা রেস্টে থাকবে। এরপর আগামীকাল জাফলং ঘুরে রাতে বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। আয়নাকে এখন বিশ্রামে রাখা ঠিক বলে মনে করে সে হোটেলে ফিরে যাওয়ার আগে পিউ আলিয়াকে পই পই করে সাবধানে থাকার নির্দেশ দিল। শ্রাবণকে দায়িত্ব দিল ওদের দেখে রাখার জন্যে। শ্রাবণ আশ্বাস দিল ওদের দুইজনকে চোখে চোখে রাখবে, টেনশন নিতে হবে না। আয়নাকে নিয়ে আরেকটা প্রাইভেট কারে কারে দুজন রওনা হয়। সাদা পাথর যেতে না পারায় আয়নার বুঝি মন খারাপ হয়, কিন্তু নিজেও ক্লান্ত। ওর এখন বিশ্রাম দরকার, এজন্য আর জেদ ধরে না। গাড়িতেই দু চোখ ঘুমে বন্ধ হয়ে আসছে তার। সিলেট এসে পৌঁছাতে ভর দুপুর। হোটেলের ধারে নেমেই সমুদ্র খাবার অর্ডার দিয়ে উপরে ওঠে। আয়নার রুম আলাদা, তার রুম আলাদা। আয়নাকে ওর রুমে রেখে নিজের রুমে আসে। দরজার লক খুলে গোসল সেরে কিছুক্ষণ ফোনে ঘাটাঘাটি করে আয়নার দুপুরের ঔষধ গুছিয়ে নিয়ে রওনা দিল আয়নার রুমের উদ্দেশ্যে। আয়নার সঙ্গে আলী আর পিউ থাকবে। ওদের রুমের চাবি আছেই তার কাছে। চাবি দিয়ে হোটেল রুমে লক খুলে ভিতরে প্রবেশ করে দেখে আয়না মাত্র স্নান সেরে বেরিয়েছে। ভেজা চুলগুলো থেকে পানি টপ টপ করে পড়ছে মেঝেতে। সাদা রঙের একটা সালোয়ার কামিজ পরেছে। ওকে এই মুহূর্তে জীবন্ত বেলি ফুল বলে মনে হয়, যার সুবাস সারা ঘরময় মোমো করছে। সমুদ্রকে দেখতে পেয়ে ও পিলে চমকে ওঠে। হয়তো ভাবেনি ও বিনা অনুমতিতে এসে পড়বে। পারলে একজোর গলায় বলে, আপনি আমার রুমে কি করছেন? সমুদ্র পকেটে হাত গুজে ভ্রু কুচকে বলে, তুমি দেখি আমার কথা একেবারে সিরিয়াসলি নিয়ে নিয়েছো। আয়না ভারী বিব্রত বোধ করে বলে, কোন কথা? আমাকে তোমার বয়ফ্রেন্ড ভাবতে শুরু করলে নাকি আয়োজন? না তো, আপনাকে কেন বয়ফ্রেন্ড ভাবতে যাবো আজও? তাহলে স্বামী ভাবো তো। বিরক্তিকর লোক আপনি। আমার আয়োজনের বিরক্তির লোক, ঠিক আছে তো? আয়োজন কাকে বললেন? অবশ্যই তোমাকে। আয়না অন্যদিকে যেতে ধরলে সমুদ্র ওর পথ আটকিয়ে বলে, এই অবেলায় গোসল করেছো? ঠিকঠাক চুল মুছুনি, ঠান্ডা লেগে যাবে। দেখি টাওয়ালটা দাও, আমিও চুল মুছিয়ে দিই। সমুদ্র টাওয়েল এগিয়ে নিয়ে যেতে ধরলে আচমকায় আয়নার আচরণ কেমন আক্রমণাত্মক হয়ে ওঠে। চোখে করুণতা ও ক্ষুব্ধতা প্রকাশ পায়। সে সমুদ্রের হাত এক ধাক্কায় সরিয়ে দিয়ে চেঁচিয়ে উঠে বলে, আপনার সিম্প্যাথি লাগবে না আমার। এখন কেন এত যত্ন নিচ্ছেন? আমি পাগল হয়ে গেছি, এই জন্য মায়া হচ্ছে? পাগল বউয়ের উপর দরদ উতলাচ্ছে? আগে তো আপনার কাছে ভিক্ষা চেয়েও 1 সেকেন্ড সময়ও পাইনি। আপনার যত্নতি লাগবে না কোনো কিছু, চলে যান আপনি। আমি পাগল হয়ে গেলে ঠিকই আপনি আরেকটা বিয়ে করে নেবেন।
সমুদ্র একদম চুপ থেকে ওর কথাগুলো শুনলো, কোনো রিয়াকশন দেখালো না। পাল্টা কিছু ও বললে ও আরো বেশি উত্তেজিত হয়ে যাবে। ওর স্বাস্থ্যের জন্য যা ভালো নয়। আয়নার মেন্টাল কন্ডিশন নাজুক অবস্থায় আছে, মেডিসিন চলছে। হুটহাট উত্তেজিত হওয়া অস্বাভাবিক না, ওকে যথাসম্ভব শান্ত রাখতে হবে। আয়না এত কড়া কড়া কথা বলে হাঁপাতে থাকে, জোরে জোরে শ্বাস ফেলে, চোখে পানিও চলে এলো, কান্নাও চলে আসে তার। তাও বলে, আপনার চেহারা দেখতে চাই না, যান আপনি। সমুদ্র মুচকি হেসে ওকে হোটেল রুমের ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করিয়ে দিয়ে বলে, আচ্ছা যান, চেহারা দেখা লাগবে না, তুমি বরং প্রতিবিম্ব দেখো কেমন। এরপর আপন মনে আয়না চুল থেকে পানি মুছে নিয়ে একগোছা চুল হাতে নিয়ে নিজের নাকের সামনে ধরে ঘ্রাণ নিয়ে বলে। শ্যাম্পুর গন্ধটা দারুণ। আয়না একদম চুপ বনে যায়, থ হয়ে তাকিয়ে থাকে, মাথা ফাঁকা ফাঁকা লাগে। সবকিছুতেই ক্লান্তি ভাব কাজ করতে থাকে তার। একটু আগের করা আর রাগের জন্য তার আফসোস হচ্ছে। নিজের রাগ ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারছে না সে। হুট করে খুব উত্তেজিত অনুভব করে। সে সমুদ্রকে ড্রেসিং টেবিলের মিরর দিয়ে পর্যবেক্ষণ করে, গুনগুন করে গান গাচ্ছিল আর আয়নার চুল হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছে। একগাছি চুল নিজের মুখের দিকে ধরে আয়নার শ্যাম্পু করা চুলের চুমু খায়। সে হতভম্ব হয়ে ওর প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকে, চোখ বড় বড় হয়ে আসে। শুধালো, আজ পর্যন্ত কাউকে দেখেছেন কাউকে চুলে চুমু দিতে? বউয়ের চুলে চুমু দিলাম। আমি আমার বউয়ের চুলে চুমু দেওয়া প্রথম পুরুষ হিসেবে নয় গিনেস বুকে নাম উঠালাম। সমুদ্র দুপুরে কাচ্চি অর্ডার করেছিল। অল্প কিছু খেয়ে মেডিসিন নিয়ে আয়না শুয়ে পড়ে বিছানায়। সমুদ্র একটু পর তার কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আরাম করে ঘুমাও, সন্ধ্যা অবধি। এরপর পাগল ছেলেটা এক অদ্ভুত কাণ্ড ঘটালো। আয়নার পায়ের পাতায় ও পায়ের গোড়ালিতে মালিশ করে দিতে শুরু করে। কি করে বুঝলো আয়নার পা ব্যথা করছে? আয়না আরামে ঘুমে ঢলে পড়ে, হয়তো ওষুধের রিয়াকশন হচ্ছিল। আয়না গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। ঘুম ভাঙে সূর্য ডোবার পর। চোখ মেলে সে একটা আড়মোড়া ভাঙল। সমস্ত ক্লান্তি ছাপিয়ে শরীরে সতেজতা এসে ভিড় জমিয়েছে। নিজের পেটের উপর ভারী কিছু অনুভব করতেই খেয়াল হলো সমুদ্র তার পাশে ঘুমাচ্ছে। ঘুমের ঘরে দুজনে অনেক কাছাকাছি এসে গেছে। কাচ্চি খেলে সমুদ্রের ঘুম ভালো হয়। কি নিষ্পাপ ওর চেহারা, আরাম করে ঘুমাচ্ছে। আয়না অনিচ্ছা সত্ত্বেও চুলে পরম যত্নে হাত বোলায়। কয়েক মিনিটের ব্যবধানে সমুদ্রের ঘুম ভাঙে। সমুদ্র আয়নার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। নিশ্চুপ থাকে আয়ু। আরো ঘুমাবে আয়ু? না, আমি বাইরে ঘুরতে যাব। সমুদ্র হালকা হেসে বলে, আচ্ছা রেডি হও। আয়না মুহূর্তের মধ্যেই উঠে রেডি হতে চলে গেল। একটু পর নীল রঙের একটা সুতির কাজ করা কুর্তি পরে বেরিয়ে এসে নিজের থেকে হালকা সাজগোজ করে। সমুদ্র ওকে নিয়ে সিলেট শহরের মধ্যেই হোটেলের আশেপাশে হাঁটাহাঁটি করতে বের হয়। হোটেলের লবিতে একজন স্টাফ জানালো একটু সামনেই নাকি মেলা বসেছে। আয়না বায়না ধরলো মেলায় যাবে। সমুদ্র তাকে ইচ্ছা করে তাকে সাদা পাথর ঘুরতে যাওয়া থেকে বঞ্চিত করেছে, এজন্য এখন মেলায় নিয়ে গিয়ে সেটা পুষিয়ে দিতে হবে। অগত্যা একটা রিক্সা ঠিক করে মেলার দিকে যায়। রিক্সায় আয়নার কোমর ধরে বসে সে। সিলেটে নভেম্বরের দিকে ভালোই শীত পড়েছে। আয়না কাঁপতে থাকে। পাতলা সুতির ওড়নায় শীত কাবু হচ্ছে না। ওকে শীতে জুবু থুবু হতে দেখে সমুদ্র শুধালো, সোয়েটার পরে এলে না কেন? ইচ্ছে নেই তাই? আপনার কোনো সমস্যা? ওর এমন টেরা জবাবে বিপরীতে সে কিছু না বলে নিজের গা থেকে ওই দিনের কালো জ্যাকেটটা খুলে পুনরায় ওকে দিল। আয়না যেন এটারই অপেক্ষায় ছিল। সঙ্গে সঙ্গে জ্যাকেট গায়ে দিয়ে দিল। আয়না যেন এটারই অপেক্ষায় ছিল, সঙ্গে সঙ্গে জ্যাকেট গায়ে দিয়ে দিল। মেলায় প্রবেশপথে রিক্সা থামানো হলো। মেলায় ভিড় আছে ভালোই, ভেতর থেকে নাগরদোলা দেখা যাচ্ছে, গান চলছে মনে হয়। আয়না বলে, আমি নাগরদোলায় উঠবো। সমুদ্র ভাড়া মিটিয়ে ওকে নিয়ে মেলায় প্রবেশ করলো। হরেক রকম শীতের পিঠা পুলির স্টল বসেছে। একজন আবার মোমোর দোকান দিয়েছে। মোমোর দোকানে বেশ ভিড়। মেলার মাঝে উন্মুক্ত মঞ্চ, পাশে বায়োস্কোপ নিয়ে বসেছে। সমুদ্র আয়নাকে নিয়ে বায়োস্কোপের দিকে ছুটে। বায়োস্কোপ দেখে সমুদ্র আয়নার কানে ফিসফিস করে বলে, তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ও বড্ড সুন্দর গায়। দুটো লাইন কানে কানে গাইলো, তাতেই কেমন মোহগ্রস্ত লাগে। গায়কের মায়ে পড়ে যেতে ইচ্ছা করে। সমুদ্র গান থামিয়ে বলে, বায়োস্কোপের নেশা তো ছাই, তো সিগারেটের নেশার চেয়েও বেশি তীব্র। আয়নার ওর কথাগুলো বড্ড ভালো লাগে। সত্য বলতেও সবসময় এমন সমুদ্রকেই চাইতো যে ওকে ভালোবাসবে, সুন্দর করে নকশিকাঁথা সেলাইয়ের ভাঁজের মতো ভালোবাসা প্রকাশ করবে। কেবল দায়িত্ব হতে চায়নি সে। আয়নাকে নিয়ে বায়োস্কোপ দেখতে বসেও। বায়োস্কোপ দেখার সময় ঘন্টা বাজার মতো আওয়াজ করে। পর্দায় পদ্মা সেতুর ছবি ভাসে, শাপলা ফুলের ছবি আসে। আয়না এসব দেখে হাসতে হাসতে উঠে পড়ে। সমুদ্র ওকে নিয়ে অন্যদিকে নাগরদোলার দিকে হাঁটা দেয়। নাগরদোলার দিকে ভিড় নেই।
কেবল তারা দুজনে উঠে একটা আসনে বসে। কাঠের হ্যান্ডেল ধরতেই লোকটা নাগরদোলায় ঠেলা মারে। অল্প একটু সময়ের ব্যবধানে তাদের আসন একদম উপরে উড়ে যায়। আয়না ভয় পায়। সমুদ্রের শার্ট আঁকড়ে ধরে বলে, সমুদ্র, আমি নাগরদোলা থামাতে বলেন, আমার মাথা ঘুরছে। তখনই মুহূর্তের মধ্যে নাগরদোলা পুনরায় নিচে নামে, আবার উপরে উঠে আসে। আয়না চিৎকার দেয় ভয়ে। সমুদ্রের বুকে কিলঘুষি সব মারতে মারতে বলে, থামাতে বলেন প্লিজ। তোমার না নাগরদোলা ওঠা হচ্ছে ছিল? ইচ্ছা পালিয়ে গেছে, থামাতে বলেন প্লিজ। এ মামা থামান। নাগরদোলা নিচে নামে, আবারও ভয়ে চিৎকার দেয়। সমুদ্র ওকে ধরে বলে, এক শর্তে থামাবো। মানবে সে শর্ত? কি? আমাকে আজ থেকে তুমি বলে রাখবা। এসব আপনি টাপনি আর না। থামাতে বলেন আগে প্লিজ। হুম, সে থামাতে বলো। আয়না ভয়ে জড়সড় হয়ে বলে, তোমার মতো ফাজিল লোক আমি জীবনে একটাও দেখিনি। সমুদ্র তখনই লোকটাকে ইশারা করে বলে, আপনার ভাবি ভয় পাচ্ছে, নামাই দেন ভাই। লোকটা নাগরদোলার গতি কমিয়ে আস্তে করে থামিয়ে দেয়। আয়না নেমে হাঁপাতে থাকে। সমুদ্র হেসে ওকে ব্যঙ্গ করে বলে, তোমাকে নিয়ে রোলার কোস্টার উঠবো একদিন। সমুদ্রের হাসিতে আয়নার পিত্তি জ্বলে যায়। ও রাগ করে সমুদ্রকে ফেলে একা হাঁটা দেয়। সমুদ্র তাজ্জব বনে যায়। আয়নাকে অনুসরণ করে হেঁটে যেতে যেতে বিড়বিড় করে, মাইয়া মানুষের মনের দিক বোঝার জন্য একটা কম্পাস আবিষ্কার করা লাগবে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের পরিবর্তে থাকবে রাগ, অল্প রাগ, বেশি রাগ, মধ্যম রাগ। আয়না আগে আগে হাঁটছিল আর স্টলগুলো ঘুরে দেখছিল। চুরির স্টলের দিকে আসতেই মহিলা আয়না সমুদ্রকে উদ্দেশ্য করে বলে, ভাবিজানের হাত মাশাল্লাহ কি সুন্দর। আমার বউয়ের চুলের গোড়া থেকে পায়ের নখ পর্যন্ত সবটাই সুন্দর। ভাবিজানের হাতে লাল চুড়ি খুব মানাইবো ভাই। ভাবির হাত চুড়ি দিয়ে ভরাই দেন। সমুদ্র 1 ডজন লাল কাচের রেশমি চুড়ি খুব যত্ন করে পরিয়ে দেয়। ডান বাম 2 হাতে লাল চুড়ি পরিয়ে দেয় খুব যত্ন করে। চুড়ি দোকানদার মহিলা বলে, ভাই, ভাবিজানের খুব সোহাগ করেন তাই না? সমুদ্র আয়নার দিকে তাকায় এবং ওর চোখে চোখ রেখে বলল, বুকের ভেতর পুষে রাখা সব ভালোবাসা ওর নামেই বরাদ্দকৃত। আফটার অল আমার একটাই বউ, একমাত্র বউকে বেশি বেশি ভালোবাসবে না তো কি? সেদিন রাত 8টায় মেলা থেকে ফিরে হোটেলে আসে তারা। পরের দিন জাফলং ঘুরে দেখে। রাতের বাসে ঢাকা ব্যাক করে। ভোরবেলা ঢাকা পৌঁছালে সমুদ্র ধারণা ছিল আয়না বুঝি এবার তার ফাঁকা ঘর শূন্য বুকে ফিরবে। কিন্তু তাকে অবাক করে আয়না নিজের বাবার বাসায় চলে গেল। সমুদ্রের মন ছোট হয়ে আসে, মুখটা কালো হয়ে যায়। কেমন যেন মনে কু ডাকে। মন বলে এই দূরত্ব আর ঘুচবে না, কিন্তু আয়ুকে সে কোনোভাবেই নিজের জীবন থেকে যেতে দিবে না। ঢাকায় ফিরে আয়না আলিয়া জানতে পারে শায়লা চৌধুরী নিজের নারায়ণগঞ্জের বাসায় পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছেন, হাঁটতেও সমস্যা হচ্ছে। এক প্রকার বিছানায় পড়ে আছেন, কিন্তু তবুও তাদের বাবার মায়া দয়া হচ্ছে না। কারো মায়া না হলেও আয়নার মায়া হয়। এইরকম অসুস্থতার দিনের যন্ত্রণা তাকে পীড়া দেয়। ওর ইচ্ছা হয় শায়লা চৌধুরীর সঙ্গে দেখা করার। সিলেট থেকে ফেরার পরের দিনই আয়না নারায়ণগঞ্জে যায়। শায়লা চৌধুরী সুন্দর সেই বাসাটাতে। সঙ্গে আলিয়াও যায় আপার সাথে। ওরা 2 বোন আসায় শায়লা খুব খুশি হয়। ওদের 2 বোনকে নিয়ে নিজের রুমে অনেক গল্প করেন। নিজের দুঃখের দিনের গল্প শোনালো, যেগুলো কোনোদিনও বলেননি তিনি। শায়লা চৌধুরী জীবনের একটা পর্যায়ে টাকার অভাবে ভুগেছেন, সেজন্য কম বয়সী থাকতেই বিয়ে হয়। তার শ্বশুরবাড়ির লোকজন নাকি খুব অত্যাচার করত। আয়না আলিয়া দুজনে ওনার দুঃখী জীবনের কথা শুনে খারাপ লাগে। ভদ্রমহিলা আবার একটু কাঁদলেনও। আয়না বেশ ভরকে গেল। ওনাকে কি বলে সান্ত্বনা দিবে 2 বোন ভেবে পায় না। তারপর হুট করে উনি আয়নার হাত ধরে বলে, আয়ুমা, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। আয়না ক্ষণেই চমকে উঠে বলে, কি এমন করেছেন যে এখন কাঁদতে হচ্ছে? উনি আয়নাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমার সংসার ভাঙে বসেছিলাম, কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, আমারই সংসার ভাঙার পথে। আয়না বিচলিত হয়ে যায়। কি বলছেন উনি? শায়লা চৌধুরী তো তার বিয়ের ঘটক, উনি কেন বিয়ে ভাঙার ষড়যন্ত্র করবেন? শায়লা থেমে থেমে বলে, সমুদ্রকে আমি অস্ট্রেলিয়া থেকে চিনি। ইউষার সঙ্গে ওর সম্পর্ক, ব্রেকআপের খবর সবই জানি। ইউষা যখন ওকে প্রতারণা করে, বেচারার বেহাল দশাও আমি নিজ চোখে দেখেছি। তারপরেও আমি তোমার সাথে ওর বিয়ের প্রস্তাব দেই। ইউষা সমুদ্রকে চিট করেছিল? সে কি, তুমি জানো না? সমুদ্র বলেনি কিছু? না। ইউষা ওদের হাসপাতালের আরেক এস্টাবলিশড ডক্টরের সঙ্গে প্রেমে জড়িয়ে যায়। সমুদ্রকে চিট করে ওই ডক্টরের সঙ্গে লিভ টুগেদার করে। এ কারণেই বিচ্ছেদ হয়। আয়না থমথমে মুখ নিয়ে অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে। ইউষা তাহলে চিট করেছিল সমুদ্রকে? শায়লা আরও যোগ করলেন, তুমি আর সমুদ্র যেদিন আমার বাসায় এলে তোমার বাবার বিয়ের কথা জানতে পেরে হয়তো তোমাদের মধ্যে ঝগড়া হয়েছিল।
তুমি সকালে আগে ভাগে চলে গেলে। আমি সমুদ্রকে সকালবেলা একটা মিথ্যা কথা বলেছিলাম। কি বলেছিলেন? বিয়ের 7 দিনের অন্তর তুমি ডিভোর্স চাও। এসব নিয়ে ফাহাদের সঙ্গে আলাপ করেছো? ডিভোর্সের কথা শুনে সমুদ্র অনেক বেশি আহত হয়েছিল। আই অ্যাম সরি মা। আমার তোমার প্রতি প্রচুর ক্ষোভ ছিল, সেজন্য রাগের বশে তোমার ক্ষতি চাইতাম। কিন্তু আমি কল্পনাও করিনি আমার অসুস্থতায় সবার আগে তুমি আসবে আমাকে দেখতে। আমি হয়তো আমার পাপের শাস্তি পাবো। একাই কাটাতে হবে বাকি জীবন। তোমার বাবা স্পষ্ট বলে দিয়েছেন আমার সঙ্গে আর যোগাযোগ রাখবে না। হয়তো দ্বিতীয় সংসারও আমার ভাগ্যে জুটবে না। তবে তুমি আমার অসুস্থতার কথা শুনে এসেছো, আমি এতেই অনেক খুশি। আয়না নিষ্পলক চোখে তাকিয়ে থাকে। আলিয়া হতভম্ব শায়লার কথা শুনে। মহিলার মনে এত বিষ ছিল, কই মধুর বাণীর তোপে বোঝাই দুষ্কর ছিল। শায়লা করুণ গলায় বলে, তোমার সংসার সুখের হোক আয়না। সমুদ্র খুব ভালো পরিবারের ছেলে, অনেক ভালো স্বামীও। তোমার অসুস্থতায় ছায়ার মতো তোমার পাশে ছিল। হাজার ক্লান্তি নিয়েও বিনা অভিযোগ করে দিনরাত 24 ঘন্টায় তোমার সেবা করে গেছে। তোমরা সুখী হও। সেদিন শায়লা আন্টির বাসা থেকে ফিরতে পথে সেই দিনকার ওই টঙের দোকানটার কথা মনে পড়ে আয়নার। সমুদ্রকে খুব মিস করে ও। আপনা আপনি দুচোখ বেয়ে পানি ঝরে। সমুদ্রকেও অনেক ভুল বুঝেছে। ভাবতো সমুদ্র নিশ্চয়ই ইউসার সময় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়েছে। কত কটু কথাই না শুনিয়েছে ওকে। আয়নার মনে হলো সব ভুল বোঝাবুঝির অবসান ঘটা উচিত। সমুদ্রকে ভুল বুঝে অনেক দূরে ঠেলে দিয়েছে আর নয়। সংসারে সুখ দুঃখ থাকবেই। সে ঠিক করলো কালকেই শ্বশুর বাড়ি যাবে। বাসায় ফিরতে ফিরতে বিকাল হলো। ফাহাদ সাহেব অফিসে গেছেন। শায়লা চৌধুরীর জন্য মায়া হলো। নারায়ণগঞ্জে একা ফ্যামিলি ছাড়া অসুস্থ অবস্থায় আছে। বাবার উচিত ওনার সাথে থাকা বা ঢাকায় আনা ওনাকে। তবে আলিয়া দ্বিমত পোষণ করে বলে, এই কুটনি মহিলা এভাবে বিছানায় পড়ে থাকা উচিত। কেমন অসভ্য, আমার আপার সংসারে আগুন লাগাতে যায়। তবে আয়না প্রতিশোধ পরায়ণ হয় না। বিয়ের পর সে বুঝে সংসার কি জিনিস। প্রতিটা নারী ঘর সংসার চায়। ঘরহীন নারী যেন পাখাবিহীন পাখির মতো অবলা। শায়লা চৌধুরীর জন্য তার মায়াই লাগে। মন থেকে আগের মতো আর ক্ষোভ জন্মায় না। সে সমস্ত চিন্তা বাদ দিয়ে সমুদ্রকে আজ অনেক দিন পর কল লাগায়। সমুদ্র দুবার রিং বাজতেই কল রিসিভ করে বলে, আরে আজ সূর্য কোন দিকে উঠেছে? কেন ভুল হবে? মিসেস রহমান কল করেছে। এ যেন অষ্টম আশ্চর্য। আয়না খুব হাসে। অনেকদিন পর মন খুলে হাসে। এরপর শুধালো, একটা কথা ছিল। বলো। না থাক, তুমি আজকে আমাদের বাসায় রাতে আসবে। আমি আজ রান্না করব। আচ্ছা, আসবো, কিন্তু লেট হবে। গাজীপুরে এসেছে, সোজা মিসেস রহমানের কাছে চলে আসবো। আচ্ছা, এবার বলো কি বলতে চাইছিলে? আসো তারপর বলবো। বলে দাও কি বলবে, পরে যদি শুনতে না পারি। আসলেই বলবো, আসো আগে। আয়না কল কেটে দিয়ে আজ রান্নাঘরে ঢুকে অনেক কিছু রান্না করে। বিরিয়ানি, রোস্ট, সালাদ, সেমাই রান্না করলো। এসব সমুদ্রের পছন্দের খাবার। রাতে বাবা অফিস থেকে আসলো, সবাই ডিনার করে। আয়নার রান্নার প্রশংসাও করে খুব, কিন্তু সমুদ্র আসে না। আয়না জানতো লেট হবে, কিন্তু এত লেট কেন হচ্ছে কে জানে। সে ডিনার না করে কেবল মেডিসিন নিল। সে অপেক্ষায় থাকতে থাকতে ঘুম ভাব এসে যায়। অবচেতন মন বলে সমুদ্র আসছে খুব কাছে, তার গাড়ির হর্ন বাজছে। এই তো সমুদ্র এসে তাকে মিষ্টি করে আয়ুজান বলে ডাকলো, কিন্তু বাস্তবে সমুদ্রের অস্তিত্ব নেই। ঘুমের ঘোরেই সে চোখের জল ফেলে। সমুদ্র কি আবারও তাকে অবহেলা করবে? রাতের আধারে সমুদ্রের প্রাইভেট কার ছুটে যাচ্ছে। মহাসড়ক আজ কেমন থমথমে। অনেকগুলো ট্রাক আজ রাত 12টার আগে রাস্তায় নেমেছে। ট্রাকগুলো কেমন অনিয়মের মধ্য দিয়ে হাই স্পিডে টানছে। সমুদ্রের গাড়ির নাম্বার প্লেট ঢাকা মেট্রো গ। সাদা রঙের গাড়িটা 3টা ট্রাকের মাঝে পড়ে। সমুদ্র তখন ফোনে তাদের বিয়ের ছবিগুলো দেখছিল। গাড়ির হর্নের শব্দে সে ড্রাইভারকে বলে, রং সাইড দিয়ে চালান গাড়ি, ট্রাকের সঙ্গে লাগতে চান না। ড্রাইভার পাকনামি করে পরপর হর্ন বাজিয়ে ট্রাকের মাঝ দিয়ে আগিয়ে নিয়ে বলে, ভাইজান, আমরা তো ট্রাফিক নিয়ম ভঙ্গ করে দিই, ওরা ভুল ভালভাবে চালাচ্ছে। এমনি কেউ ট্রাক চালায়? ড্রাইভার কথা বলা শেষ না করতে পেছন থেকে গাড়ির বাম্পারে জোরে ট্রাক ধাক্কা মারে। দুটো পরিবহনই মহাসড়কে বেশ জোর গতিতে এগিয়ে চলছিল। চলন্ত ছোট সাদা প্রাইভেট কার ট্রাকের ধাক্কা সামলাতে পারে না, একদম উল্টে যায় রাস্তার ধারে। প্রবল বেগে ঝাঁকির তোপে সমুদ্র টাল সামলাতে পারে না, মনে হচ্ছিল ছিটকে পড়ে যাচ্ছে। চারিপাশে ভয়ঙ্কর অন্ধকার দেখে। নিজের হাত পা মাথা বেয়ে তরল আঠালো পদার্থের অস্তিত্ব অনুভব করে। হুট করে সমস্ত শরীর অবশ হয়ে আসে, চোখ বন্ধ হতে চলে। সে চায় না চোখ বন্ধ করতে, চোখ বুঝলেই যে ধুধু অন্ধকার। আদৌ এই অন্ধকার থেকে মুক্তি পাওয়ার পথ খোলা থাকে?
কোথা থেকে যেন ধোঁয়া উড়ে তীব্র ব্যথায় কুকিয়ে ওঠে। তবে কি তার আয়ু শেষ? নিঃশ্বাস নেয় সে, চোখ বেয়ে পানি ফেটে পড়ে। অসহনীয় ব্যথা। তাকে ছাড়া তার পরিবার কিভাবে বাঁচবে? আর আয়ু? আয়ু কি বলতে চাচ্ছিল? তাকে এই ছোট্ট এক জীবনে না শুনেই তলিয়ে যাবে শেষ যাত্রার দিকে। চোখ বুজে ফেলার আগ মুহূর্তে ঠিক সমস্ত ইন্দ্রিয় অঙ্গ থেমে যাওয়ার শেষ বেলায় মস্তিষ্ক সুখ দেয় তাকে। মস্তিষ্ক সমস্ত ব্যথা ভুলিয়ে দিতে খুব সুন্দর করে একটা স্মৃতি স্মরণ করায়। মনের মানসপটে ভেসে ওঠে চমৎকার এক বিকেল। সোনারাঙা রোদময় বিকেলে এসে থামে স্মৃতির চাকা। গোলাপি শাড়ি পরা একটা মেয়ে তার চোখের সামনে পরিষ্কার এসে দাঁড়ালো। তার সামনে এসে ঝুঁকে শরবতের গ্লাস এগিয়ে দিচ্ছে। হুট করে মেয়েটার মাথা থেকে ঘোমটা সরে যায়। ওর ঘোমটা সরে যাওয়ার উদ্বিগ্ন হওয়া চেহারা স্পষ্ট ভাসে চোখের সামনে। কি মিষ্টি সেই চেহারা! সমুদ্রের ওর লাল টকটকে গাল ছুঁয়ে দিয়ে আদর করতে ইচ্ছা করে, যেন মেয়েটা বাস্তবে তার সামনে দাঁড়িয়ে আছে। লেবুর শরবত ফেলে দিল তার পায়ে। পা বেয়ে কেমন তরল আঠালো পদার্থের অস্তিত্ব অনুভব করে পুনরায়। হয়তো 7 মিনিট শেষ হয়ে আসে। সব আবছা দেখেও। গোলাপি শাড়ি পরা তার মেয়েটাকেও অস্পষ্ট দেখে। কোথায় জানি হারিয়ে যায় ও। আদৌ মেয়েটা হারিয়ে যায় নাকি সমুদ্র তলিয়ে যায় বিশাল গহীন এক যাত্রাপথে? সেই যাত্রাপথে কেবল প্রবেশ পথ আছে, কিন্তু ফিরে আসার কোনো পথ নেই। ফিরে আসতে চাইলেও ফিরে আসা যায় না আপনজনদের কাছে। এত দ্রুত সেই সুবিশাল পথের পথিক হবে সে? ভাগ্যের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে লাভ নেই। ভালো থেকো তুমি। ইউর মাই 7 মিনিটস। আয়নার ফোনে বিকট শব্দে রিং বেজে ওঠে। সে ঘুমের ঘরে ফোন হাতড়াতে থাকে। ধরেই নেই সমুদ্রের কল এসেছে। চোখ মেলে স্ক্রিনের দিকে তাকায়। আননোন একটা নাম্বার থেকে এত রাতে কল আসে। ঘুমের ঘোর ছুটে যায়। এমনকি ক্ষণেই ওষুধের তীব্র রিয়াকশনও কাজ করা থামিয়ে দেয়। সে কল রিসিভ করতে ওপাশ থেকে ভরাট কণ্ঠে কেউ বলে ওঠে। আয়নার তখন ঠোঁট কেঁপে ওঠে। মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না, কেবল একটা কথায় কানে বাজে, অ্যাক্সিডেন্ট হয়েছে। আয়না এত জটিল শব্দগুলো নিতে পারে না। ক্ষণেই সারা শরীর অসাড় হয়ে আসে। মাথার নিউরনগুলো টগবগিয়ে ওঠে। হাত কাঁপতে কাঁপতে ফোন পড়ে যায় ফ্লোরে। তখন ভোর 4টা বাজছিল। সে ছুটে যায় বাবার ঘরের দিকে। আয়নার সব অস্পষ্টতা লাগছে। কয়েকবার সে হোঁচট খেলো, ওই আত্মা নেই। কেবল স্মরণ হয় অনেক জোরে বাবা বলে ডাক দিচ্ছিল। ফাহাদ সাহেব রুম ছেড়ে বেরিয়ে এসে নিজের মেয়ের বেহাল পাগল পাগল দশা দেখে ঘাবড়ে যান। আয়না অনেক দিন পর বাবা বাবা করে ডাকছে, কিন্তু আজ পরিবেশ ভিন্ন। তিনি চমকে উঠে মেয়ের কাছে ছুটে। আয়না একদম ছোট বাচ্চাদের মতো বাবার বুকে নেতিয়ে পড়ে বিড়বিড় করে কিসব বলে। তখন ওর রুম থেকে ফোনের শব্দ ভেসে আসছে। উনি রুমে গিয়ে ফোন কানে নেয়। গাজীপুরের এক হাসপাতাল থেকে কল করা হয়েছে। আজ রাত 1টায় গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। গাড়ির নাম্বার প্লেট ঢাকা মেট্রো গ। পেশেন্টের ফোনে লাস্ট এই নাম্বার থেকে কল এসেছিল। ভদ্রলোক রোগীর বর্ণনা দিল। অজ্ঞান অবস্থায় আছে। ফোনে পাসওয়ার্ড নেই জন্য নাকি দ্রুত যোগাযোগ করতে পেরেছে। স্বজন হয়ে থাকলে ওনারা আসতে বলছে। ফাহাদ সাহেবের বুঝতে বাকি রইল না সমুদ্রের অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি নিজেকে শান্ত রাখার চেষ্টা চালালেন। গাজীপুরে আয়নাকে সহ গিয়ে লাভ হবে না। সমুদ্রকে ঢাকার উন্নত মানের হসপিটালে নিতে হবে। দরকার হলে জরুরি ভিত্তিতে থাইল্যান্ড নিয়ে যাবেন। আয়না ইতিমধ্যে পাগলামি শুরু করে দিয়েছে। কি করবেন উনি? ভোরের আলো এখনো ফুটেনি। ফাহাদ সাহেবের এক বন্ধু সরকারি বড় কর্মকর্তা, গাজীপুরে পোস্টিং আছে। দ্রুত কল লাগায়। ওনার বন্ধু সেই বহুদিন আগের অভ্যাস ফজরের নামাজ পড়তে ওঠা। কাজে বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে বেগ পেতে হয়নি। ওনার বন্ধু খবর শোনা মাত্রই সাহায্য করার জন্য রাজি হলো। তার বাসা থেকে সমুদ্রকে নেওয়া গাজীপুর এসে হেলথ কমপ্লেক্স বেশি দূর না। বন্ধু মেজামাইকে সাহায্য করার উদ্দেশ্যে ভদ্রলোক ভোরের দিকে ছুটে যান। ফাহাদ সাহেবের হাত পা কাঁপছিল। মেয়ের জন্য বেশ চিন্তিত সে। আয়না এই অল্প সময়ের ব্যবধানে অস্থির হয়ে একাকার। এখনই নাকি বের হবে, হাঁটা ধরবে। ফাহাদ সাহেব মেয়েকে ছোট বাচ্চাদের মতো বুকে আগলে রেখে নানান বুঝ দিতে থাকে। আয়না মানে না, হাউমাউ করে কাঁদে। ওর মেন্টাল কন্ডিশন ক্রমশ খারাপ হতে লাগে। 15 মিনিট পর ওনার বন্ধুর কল আসে। রিসিভ করতে জানালো সমুদ্রকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে, চিকিৎসা চলছে। আল্লাহর অশেষ রহমতে খুব গুরুতর কিছু না, তবে বাম পা সম্পূর্ণ ব্যান্ডেজ। এক ব্যাগ রক্ত লাগছে, সঙ্গে সঙ্গে দেওয়া হয়েছে। ওরা বলেছে চাইলে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যেতে। ফাহাদ সাহেব ঢাকার সবচেয়ে ভালো প্রাইভেট হাসপাতালে এমার্জেন্সিতে নিতে বলেন। ফাহাদ সাহেব বন্ধুকে বললেন ঢাকায় যেন নিয়ে আসে। ওনার বন্ধু সব ব্যবস্থা শুরু করে ভোরের মধ্যে রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। এই অল্প কিছুক্ষণের মধ্যে আয়না উদ্ভ্রান্তের ন্যায় আচরণ করতে থাকে। সকাল 7টায় ঢাকার হাসপাতালে সমুদ্রকে নিয়ে পৌঁছালে ফাহাদ মেয়েকে নিয়ে বের হন। সে সাহস পাচ্ছে না কিভাবে সমুদ্রের বাবা মাকে সংবাদটা দিবেন। হুট করে এমন খবর শুনলে ইশরাক ভাইয়ের কিছু হলে কি করবেন উনি? মাথা কাজ করছে না তার। সবসময় এত বিপদে কেন পড়ে তার ফ্যামিলি? উনি বেশ ভার অনুভব করেন, যেন কাঁধে কয়েক পর্বত সমান চাপ। আয়নার কান্নার শব্দে যেন আরও অসহায় বোধ করলেন। বাবা মেয়ে পথ শেষ হওয়ার অপেক্ষায় রইল। হাসপাতালের করিডোর আয়নার পরিচিত। এই হাসপাতালে প্রায় আসা হয় তার। ইমার্জেন্সি বিল্ডিংয়ে ছুটে যায় সে। ফাহাদ সাহেব কোনোভাবেই মেয়েকে সামলাতে পারছেন না। ছুটে যেতে চেয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে চোট পায়। তাও দিক বেদিক ভুলে ছুটে। চোখের জলে গাল ভিজে যাচ্ছে, দোয়ায় ভিজে যাচ্ছে মন।
শুধুমাত্রই সমুদ্রের সুস্থতা চাইছে সে। হাসপাতালের রুমের সামনে ডক্টরের সঙ্গে দেখা। উম্মাদের মতো দৌড়ে আসা মেয়েটাকে দেখে ওনার বেশ মায়া হলো। আহারে, মেয়েটার চোখ দিয়ে জল বইছে নায়াগ্রা ফলসের মতো। আয়না এসে দাঁড়াতেই ডক্টর বলে, আপনি পেশেন্টের কে হন মা? আয়না উদ্ভ্রান্তের ন্যায় জবাব দিল, ওয়াইফ। ও আচ্ছা, পেশেন্টের গাজীপুরে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এরপর ওখান থেকে এখানে আনা হয়েছে। সৃষ্টিকর্তার অশেষ রহমত যে মাথায় ইনজুরি তো তেমন হয়নি, তবে বাম পা অনেক বেশি ইনজুরেড। ওনার জ্ঞান ফিরেছে। আয়না অসহায় টলটলে চোখে ডক্টরের দিকে তাকায়। এই চাহনিতে আকুল আবেদন আছে। একটাবার আপন মানুষটাকে দেখতে চাওয়ার তীব্র ইচ্ছা। উনি না করতে পারলেন না, হেসে জবাব দিল, যাও দেখা করে আসো, কিন্তু বেশি শব্দ করবে না। ইঞ্জেকশন পুশ করা হয়েছে, 6 ঘন্টা ঘুমাবে। আয়না ভেতরে ঢুকে পড়ে। রুমে প্রবেশ করতে নীল আর বাদামি চোখের মনির মিলন ঘটে। সমুদ্রকে হাসপাতালে বেডে দেখা মাত্রই কেঁদে ফেলল আয়না। পা দুটোয় ব্যান্ডেজ দেওয়া, ব্যান্ডেজের নিচ দিয়ে লাল রক্ত সামান্য ভেসে আছে। কপালে ব্যান্ডেজ। সমুদ্রের একটু আগেই জ্ঞান ফেরে। এতক্ষণ চোখ বন্ধই ছিল। গেট খোলার শব্দে কষ্ট করে হলেও চোখ মেলে তাকাতে আয়নাকে সামনে দেখতে পায়। ও ব্যথা পাওয়া হাতটায় এগিয়ে দেয়। হাত দিয়ে আয়নার মাথা স্পর্শ করতে চায়, অনুভব করতে চায় তার 7 মিনিটকে। নিজেকে বড্ড ভাগ্যবান মনে হয়। সৃষ্টিকর্তা তবে তার প্রতি এতটাই সদয় হয়েছেন যে এক জীবনে মৃত্যুর কাছাকাছি দ্বার প্রান্ত হতে ফিরিয়ে দিলেন। আয়না ওর ব্যথা পাওয়া হাত ধরে বলে, আস্তে করে বলে, সমুদ্র। নীলমণি দিয়ে খুব দুর্বল অবস্থায় সে জিজ্ঞাসা করলো, আয়ু, তুমি আজকে সকালে ওষুধ নিয়েছ? আয়না চোখ দিয়ে অনবরত অশ্রুমালা গড়িয়ে পড়ে। সমুদ্রর মন চায় নিজের হাত দিয়ে ওর চোখের জল মুছে দিতে, কিন্তু সক্ষম হয় না। ভীষণ ঘুম পায় তার। চোখের সামনে গতকালকের ভয়ঙ্কর স্মৃতি ভেসে আসে। অজ্ঞান হওয়ার আগ মুহূর্তেই তার নাকে তীব্র আগুনের গন্ধ উড়ে আসে। আগুনের তাপে গা গরম হয়ে আসে। জ্ঞান থাকতে থাকতে সে বুঝে যায় যে করে হোক উল্টে যাওয়া গাড়ি থেকে বের হতে হবে, নাহলে খুব দ্রুত ছাই হয়ে যাবে। আয়নার কাছে যেতে হবে। শুধুমাত্র এই একটা অনুপ্রেরণায় তার বুকে এক পাহাড় সম মনোবল দেয়। কেবল মনোবলের জোরে জানালার গ্লাস ভেঙে যে ফাঁকা স্থান ছিল সেখানেতে এক প্রকার জবরদস্তি বেরিয়ে আসে। ফলে হাত পা পেট ছুলে একাকার। মাটিতে লুটিয়ে পড়ার পর আধা ভেজা চোখ দিয়ে দেখে সাদা গাড়িটা জ্বলছে। ভয়ঙ্কর সেই আগুনের তাপ। গা শিউরে ওঠে। এরপর আর কিছু মনে নেই। সমুদ্র খুব নিম্ন স্বরে ঘুমের ঘোরে বলে, তোমার ধারণাও নেই আমি তোমাকে কতখানি ভালোবাসি। হয়তো আমার ভালোবাসার প্রশস্ততা মাপা সম্ভব না। এক সমুদ্র যতগুলো ঢেউ, আমার হৃদয় ঠিক ততখানি ভালোবাসাময় ঢেউ আছে, শুধুমাত্র তোমার জন্য। সেদিন খুব সুন্দর একটা দিন ছিল। সূর্য ডোবার পর সমুদ্র হাসপাতাল থেকে বের হলো। ভীষণ ক্লান্ত সে। ক্লান্তিতে চোখ বুজে আসছে। সিডনিতে আজ বেশ শীত। সোয়েটার পরেও পার্কিং লটে পৌঁছাতে হাত পা ঠান্ডা হয়ে আসে। গাড়ি নিয়ে ছুটে বাসার উদ্দেশ্যে। পথিমধ্যে একটা সুপার শপে থেমে এক বক্স চকলেট কিনে। কেন কিনলো নিজেও জানে না। এরপর নিজেই নিজেকে বুঝ দিল সে চকলেট নিজে খাওয়ার জন্য কিনেছে। চকলেট কিনে গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। নিজের অ্যাপার্টমেন্টের বেসমেন্টে গাড়ি রেখে উপরে উঠে বাসার দরজার সামনে এসে থামলো। দরজায় নেম প্লেট লেখা মিস্টার অ্যান্ড মিসেস রহমান। সে বেল বাজায়। বাসার ভেতর থেকে কারো পায়ের শব্দ পাওয়া যায়। দরজা খুলতেই টি শার্ট পরা আয়নার সঙ্গে সাক্ষাৎ হলো। আয়না মুখ ঘুরিয়ে নিল। তাদের দুজনের চেহারা দেখা আপাতত বন্ধ। তবে সারা বাসায় বিরিয়ানির গন্ধে টেকা যাচ্ছে না। সমুদ্রের ক্ষুধারা হরতাল শুরু করলো। গতকাল আয়নার সঙ্গে এক প্রকার ঝগড়া হয়েছে। কাল রাত থেকে তাদের মধ্যে কথা বন্ধ। সমুদ্র চকলেট ডাইনিং টেবিলে রেখে গলা খাকারি দিয়ে বলে, আজকে ক্লাসে গিয়েছিলে? না, কেন ক্লাসে যাওনি কেন? ক্লাস ছিল না তাই। সমুদ্রের এত মেজাজ খারাপ হয় কেমন বিচ্ছু মেয়ে। সে চুপচাপ চকলেটের বক্স খুলতে থাকে। আয়নাও সার্ভ করে রাখা বিরিয়ানি থেকে ঢাকনা সরায়। বিরিয়ানির চেহারা দেখে বোঝা যাচ্ছে পুরাই ফার্স্ট ক্লাস হয়েছে। আয়না ঝগড়াঝাটির পর তার দুর্বলতায় হাত দেয়, যেন সমুদ্র আগে সরি বলে। মেয়ে হয়, লাল শাড়ি পরবে, নাহলে বিরিয়ানি রাঁধবে। সমুদ্র দ্রুত চেয়ারে বসে বলে, দাও খেতে দাও, খেয়ে দিয়ে ঘুম দেই। কালকে 5.5 ঘন্টা গাড়ি ড্রাইভ করা লাগবে। আয়নার চোখ খুশিতে উজ্জ্বল হয়ে আসে ও সমুদ্রের কোলে বসে পড়ে বলে, সত্যি যাব আমরা? সমুদ্র চেহারার দিকে তাকিয়ে হেসে দেয় এবং বলল, হ্যাঁ, তোমার সব আপনারই তো পূরণ করে। আয়না খুব খুশি হলো। নিজ হাতে ওকে সার্ভ করে বিরিয়ানি খাওয়ালো। সমুদ্র দুলোকমা খেয়ে আয়নাকে নিজ হাতে বিরিয়ানি মুখে তুলে দেয়। আয়না একটু খেয়ে আর খেতে চায় না। ওর বমি পাচ্ছে নাকি সমুদ্র জোর করে না। রাতে খাওয়ার পর্ব সেরে আয়না টিভি অন করলো। কে ড্রামা দেখবে সে। সমুদ্র পাশে বসে থাকে। এসব কে ড্রামা তার মাথার উপর দিয়ে যায়। কে নায়ক আর কে ভিলেন চিনতে কষ্ট হয় তার। সবাইকে একরকম লাগে। আজকে আয়না এক অদ্ভুত ড্রামা দেখছে। এই ড্রামার নায়িকা বিড়াল থাকে।
কিন্তু পৃথিবীতে এসে মানুষ রূপে নায়কের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। সমুদ্র হাই তুলে। আজকে সারাদিন এত প্রেশার গেছে, এসব বিড়াল মানবী ড্রামা দেখে ক্লান্তি খুঁজবে না। সে শুয়ে পড়ে বেডে। সমুদ্র সিডনিতে সেটেল হয়েছে অলমোস্ট 3 বছর হলো। কার্ডিওলজির উপর পড়াশোনা করছে। আয়না যখন ফাইনাল ইয়ারে তখন অফার লেটার হাতে পায় সমুদ্র। পরের জানুয়ারিতে অস্ট্রেলিয়া ফিরে আসলো। আয়না তার কয়েক মাস পর এসেছে। মাস্টার্স করছে এখানে। শায়লা চৌধুরীকে ঘিরে কাহিনী ঘটে গেল। তার শ্বশুর ডিভোর্স দিতে চাইলো। শায়লা চৌধুরী আরও অসুস্থ হয়ে পড়েন। পারিবারিক গোল মিটিং করে আয়না ওর বাবাকে কনভিন্স করেছে বিচ্ছেদের দিকে না আগাতে। পরবর্তীতে শায়লা চৌধুরী ফাহাদ সাহেবের সঙ্গে থাকা শুরু করেন। চোখ বুজে রেখে টের পেল আয়না ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সমুদ্র চোখ খুলে না, আরাম উপভোগ করে। তার ফ্যামিলি অনেক ভালোবাসে তাকে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর প্রায় 3-4 মাস সাপোর্ট ছাড়া হাঁটতে পারতো না। ওই সময় আয়না ওর এত যত্ন নিয়েছে যা কোনোদিনও কল্পনা করেনি সে। পরের দিন সকালবেলা রওনা হয় তারা দুজন। আজকে উইকেন্ড, ছুটি আজ। তারপরও এত সকালে উঠে তারা পার্শ্ববর্তী সিটিতে যাওয়ার জন্য রওনা হলো। সমুদ্রের চেহারায় বিরক্তি ফুটে ওঠে, তবে আয়না বেশ খোশ মেজাজে আছে। তাদের এক বৃদ্ধা প্রতিবেশী অসুস্থ, এখন পাশের শহরে হাসপাতালে ভর্তি। আয়না ওনার সাথে দেখা করবে, এটা নিয়ে গতকাল ঝগড়া লেগেছিল। সমুদ্র বলেছিল ভিডিও কলে কথা বলতে। এই যুগে কারো এত সময় নেই, কিন্তু আয়না সরাসরি দেখা করতে চায়। অতঃপর ঝগড়া বাঁধল। পাক্কা 5 ঘন্টা ড্রাইভ করে বৃদ্ধা মহিলার কাছে পৌঁছায় তারা। মহিলা বৃদ্ধ বয়সে একদম একা হয়ে গেছেন। অসুস্থ অবস্থায় আয়না সমুদ্রকে দেখে খুশি হলেন। একদম নিজের সন্তানের মতো অস্ট্রেলিয়ান এই বৃদ্ধ আদর করলেন। সমুদ্র মনে করার চেষ্টা করে এই বৃদ্ধ কবে তার প্রতিবেশী ছিল। দুপুরে লাঞ্চ সেরে তারা প্ল্যান করলো সি বিচে ঘুরে যাবে। ড্রাইভিং করে সি বিচের ধারে এসে পৌঁছে। অস্ট্রেলিয়া ঘিরে শুধুই সমুদ্র, যেদিকে তাকায় মানুষ সেদিকেই সি বিচ। তবে আজকের আবহাওয়ায় খুব ঠান্ডা, কেমন মায়া জড়ানো আজকের আবহাওয়া। সমুদ্রের সমস্ত বিরক্তি ক্লান্তি দূর হয়ে আসে। দুজনে খালি পায়ে সি বিচের পার ঘেঁষে হাঁটে। মৃদু বাতাসে আয়নার চুল নড়ে। একটু হাঁটার পর আয়না থামে। আয়না বলে ওঠে, মিস্টার ওশান, আপনি একটু পেছন ঘুরে থাকুন, ভুলেও কিন্তু এদিকে ঘুরে দেখবেন না। এরপর সে এগিয়ে যায়, ঝুঁকে বসে কিসব করে। সমুদ্র উল্টো দিকে ঘুরে থাকায় বুঝে উঠতে পারল না কি লিখছে ও। আসুন এবার। সমুদ্র ধীর পায়ে এগিয়ে এসে বালুতে খোদাই করা লেখা পড়ল। ছোট্ট করে লেখা বায়োটেক লোডিং। সে বুঝতে পারে না আয়না মজা করছে নাকি, কিন্তু ওর ওই প্রাণখোলা হাসি মাতৃত্বের স্বাদ পেতে যাওয়ায় তৃপ্তময় মুখমণ্ডল তো মিথ্যা নয়। আয়নার নির্মল হাসির প্রেমে পড়ে যায় সে। সমুদ্রের চোখে পানি চলে আসে। অমন সময় ঢেউ এসে তাদের পা ভিজিয়ে দিয়ে যায়। সমুদ্র গিয়ে ওকে কোলে তুলে বলে, আই লাভ ইউ আয়ু। না। আয়না ওর নাকে নাক ঘষে বলে, আমার কিন্তু নীল চোখের মণিওয়ালা বাবু চাই। সমুদ্র হেসে ওকে আলিঙ্গন করতে চাইলে আয়না চিৎকার দিয়ে উঠে বলে, সমুদ্র, তোমার গা থেকে কেমন খাসি খাসি গন্ধ আসছে। আয়না নাকে হাত চেপে বিরক্তির মুখে এসব কথা বলে সমুদ্রকে দূরে ঠেলতে থাকে। সমুদ্র হয়তো পৃথিবীর প্রথম মানুষ যে নিজের গা থেকে খাসির গন্ধ আসছে শুনে এত খুশি হলো। অশ্রু ভেজা চোখে নিজের স্ত্রীর দিকে তাকালো সে। নাকে হাত চেপে বিরক্তি মাখা মুখে দাঁড়িয়ে থাকা মেয়েটা তার জীবনে পর সবচেয়ে বড় নিয়ামত। সে মিহি হাসে। এই মিষ্টি মেয়েটা তার জীবনে সব ধরনের অপূর্ণতা কিভাবে পূর্ণ করে দিল। তার মনে হয় সবার জীবনে একজন আয়না থাকা দরকার। সমুদ্র সিডনি শহরের এক হাসপাতালে ডেলিভারি রুমের বাইরে অপেক্ষায় আছে। চিন্তায় হাত পা কাঁপছে তার। ডেলিভারি রুমে ঢুকানোর আগ মুহূর্তে আয়না ওর হাত ধরে বলেছিল, সমুদ্র, আমার কিছু হয়ে গেলে তুমি প্লিজ আমার বাবুকে ঠিক মতো দেখে রাখবে তো। আয়নার আবুল তাবুল কথা শুনে সমুদ্র এক ধমক দিল। আয়না ওর হাত আরো শক্ত করে ধরে বলে, আমি মারা গেলে তুমি দ্বিতীয় বিয়ে করে নিও। ওই সময় সমুদ্র চোখ বেয়ে আপনা আপনি কান্না চলে আসে। মুখ দিয়ে কথা বের হয় না। কেবল বোবা দৃষ্টি মেলে ডেলিভারির আগ মুহূর্তে ব্যথায় কাতরাতে থাকার স্ত্রীর দিকে তাকিয়ে থাকে। আয়নার কমপ্লিকেশন আছে জন্য আরো দুশ্চিন্তা হচ্ছে। পেছনে থেকে তার মা মিসেস রোদেলা বলে ওঠে, বাবু ধৈর্য ধর, দোয়া কর। এমন সময় নার্স এসে ফটাফট ইংলিশে বলে গেলেন, অভিনন্দন, তোমার পুত্র সন্তান হয়েছে। মা ও শিশু সুস্থ আছে। সমুদ্র ওর মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। রোদেলাও ছেলেকে পরম মমতায় আগলে নেয়। আগামীকাল ফাহাদ সাহেব আর শায়লা চৌধুরী অস্ট্রেলিয়া আসার কথা। তাদের বাড়ির নতুন সদস্য একদিন আগেই আব্বু আম্মুর কাছে চলে এসেছে। বাংলাদেশের সবাই অধীর আগ্রহে সুখবরের আশায় চেয়ে আছে। আলিয়ার আগামী মাসে বিয়ে। শ্রাবণের সঙ্গেও ভিডিও কলে দাদা দাদিকে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। রোদেলার হাতে ফোন। সবাই বাবুকে দেখার জন্য অস্থির করছে। ওদিকে আবেগ আর পিউয়ের ফোনের জ্বালায় মিসেস রোদেলার মাথা পাগল প্রায়। বাড়ির সবাই এত অস্থির আর এত খুশি। খুশিতে সবার মাথা খারাপ হয়ে গেছে বুঝি। উনি আয়নার 5 মাস প্রেগনেন্সির সময় ওকে সঙ্গ দিতে অস্ট্রেলিয়া এসেছে। ওনার নিজেরই খুশিতে কান্না পাচ্ছে। কারোর সাথে ঠিকঠাক কথা বলতে পারছে না, শুধু একাধারে বলে যাচ্ছে, আমার বাবুর বাবু হয়েছে, আমার জুনিয়র বাবু। সমুদ্র এগিয়ে গিয়ে আয়নার কেবিনে যায়।
ও ধরেই নেয় আয়না নিশ্চয়ই ব্যথায় কাতরাচ্ছে। মেয়ে সামান্য মাথা ব্যথা সহ্য করতে পারে না। না জানি এত ব্যথা পাওয়ার পর কি অবস্থায় আছে এখন। কেবিনে ঢুকে সদ্য মা হওয়া আয়নাকে দেখে সে বেশ অবাক হলো। মেয়েটার চেহারায় ব্যথার চেয়ে আনন্দ বেশি। একগাল হেসে শুয়ে আছে, চোখে মুখে ব্যথা যন্ত্রণা প্রকাশ পাচ্ছে। দুই বেনি করে থাকায় ওকে কিশোরী বাচ্চার মতো লাগছে এখন। সমুদ্রকে দেখেই আয়না প্রশ্ন ছুড়ল, আমার পুটুনোর চোখের মনি নীল হয়েছে কিনা দেখেছো? সমুদ্র গিয়ে ওর কপালে চুমু খেয়ে বলে, চুপির ডক্টর, এখনো দেখোনি কেন? সমুদ্র ওকে ফের চুমু দেয়। এমন সময় নার্স বাবা মায়ের কাছে সদ্য জন্ম নেওয়া শিশুকে নিয়ে এসে সমুদ্রের কোলে তুলে দেয়। তুলোর মতো নরম বাবুটা বাবার কোলে আসার সঙ্গে সঙ্গে চোখ তুলে বাবার দিকে তাকায়। সমুদ্রের মনে হচ্ছে সে নিজের চোখগুলোই আয়নায় দেখছে, একদম সেম টু সেম, সমুদ্রের কার্বন কপি যেন। ও একবার আয়নার দিকে তাকায়। আয়না হাসি মাখা চোখে তাদের পিতা পুত্রকে দেখছে নয়ন জুড়ে। সে আবার বাবুর দিকে তাকায়, ও কেঁদে দেয়। নীল চোখের বাবুটা কেঁদে দেয় বাবার কোলে। আয়না বলে, আমার ছেলে আমাকে বেশি ভালোবাসে, এই জন্য মাকে খুঁজছে। আয় পুটুনু বাবু, মায়ের কাছে আয়। সমুদ্র আরেকবার স্ত্রীর দিকে তাকায়, তারপর ছেলের দিকে। বাবু চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, এই জীবনে কি আর কিছু চাওয়ার আছে তার? জীবনের সমস্ত সমীকরণ কিভাবে যেন মিলে গেল। শুধুমাত্র একজন ভালো জীবন সঙ্গী তাকে এত বড় খুশি উপহার দিল। আর কি বা চাওয়ার আছে এক জীবনে? এই মুহূর্তটা বুকে নিয়ে এক জীবনে সে অনায়াসে পার করে দিতে পারবে। কখন যে টুপ করে এক ফোঁটা চোখের জল গড়তে লাগে। কি অদ্ভুত জীবনের নিয়ম। দুঃখ পেলেও কাঁদি, আবার খুব সুখেও কেঁদে ফেলি আমরা। জীবনটা এত বেশি সুন্দর কেন? কেন বাঁচতে ইচ্ছা করে বারে বারে? ওয়াই লাইফ ইজ সো পিসফুল?